আজকে চাচ্ছি রিগ্রেশনটা শেষ করতে, কারণ দেখেন নেক্সট উইকে আমি যেটা বলেছিলাম যে আমাদের খায়রুল স্যারের সাথে আপনাদের 3টা সেকশনের একটা কি বলে কম্বাইন্ড একটা সেশন আয়োজন করা যায় কিনা। আমি স্যারের সাথে কথা বলবো নেক্সট উইকের জন্য। আচ্ছা, নেক্সট উইকে একটু এই আপনার সিআর সাহেবের একটা আওয়াজ দেন। জি স্যার। হ্যাঁ, আপনারা একটু 3টা সেকশন এ বি সি 3টা সেকশনের নেক্সট উইকে কোন কোন দিন কয়টা থেকে কয়টার মধ্যে আপনারা ফ্রি আছেন, ঠিক আছে, সময় হয়, হ্যাঁ, ক্ল্যাশ হবে না, 3 সেকশন মিলিয়ে ওই রকম কয়েকটা টাইম আমাকে দেন, ঠিক আছে। জি স্যার। যে কোন কোন দিন কতটুকু, ধরেন ম্যাক্সিমাম ধরেন আপনার 2 আওয়ার্স, ঠিক আছে, ম্যাক্সিমাম, বা 1.5 ঘন্টা, ঘন্টা 1.5 ঘন্টা, ঠিক আছে, ওকে। জি স্যার। ঘন্টা 1.5 ঘন্টা আপনারা ফ্রি আছেন 3 সেকশনে, সেরকম কয়েকটা স্লট আমাকে দেন, ঠিক আছে, কোন কোন দিন নেক্সট উইক, কোন কোন দিন কয়টা থেকে কয়টা, ঠিক আছে। তাহলে আমি সেই টাইমটা আমি স্যারের কাছে বলবো এবং সেখান থেকে স্যার যেটা সময় দিতে পারবেন সেটা আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ, ঠিক আছে। সো আমাকে আজকের মধ্যে আমাকে জানাবেন, ঠিক আছে, রাতের মধ্যে আমাকে মেইল করেন বা মেসেজ করেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মেইল করেন। ওকে স্যার। হ্যাঁ, যে নেক্সট উইকে কোন কোন দিন আপনার হচ্ছে ঘন্টা 1.5 ঘন্টার জন্য কোন কোন দিন ফ্রি আছে, হ্যাঁ, কয়টা থেকে কয়টা, ওকে। আমরা শুরু করি। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে এক্সেলে কিভাবে রিগ্রেশনটা করতে হয় এবং কিভাবে সেগুলো ইন্টারপ্রেট করতে হয়। আমাদের এগুলো আমরা ইন্টারপ্রেট করেছিলাম, আমরা ইকোনমিক সিগনিফিকেন্স দেখেছিলাম, স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স দেখেছিলাম। যদি বলে যে কোএফিসিয়েন্ট গুলা স্লোপ গুলা ইন্টারপ্রেট করো, সেক্ষেত্রে আপনারা দুইটাই করবেন, ইকোনমিক সিগনিফিকেন্সও বলবেন আবার স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্সও বলবেন, ঠিক আছে, ওকে। এটা আমরা কথা বলেছি, আমরা রেসিডুয়াল এরর নিয়েও কথা বলেছি। আচ্ছা, এরপর হচ্ছে মোর টিপস অন ইন্টারপ্রিটেশন। আমরা ইন্টারপ্রিটেশন বেসিক্যালি আমরা যে ফার্স্ট যেটা সেটা আমরা দেখেছি, ফার্স্ট এটা যেটা সেটা আমরা দেখেছি। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে, আমরা ফার্স্ট এটা দেখেছি যে আমাদের দুইটাই যদি নন লগ অবস্থায় থাকে, ইন্ডিপেন্ডেন্ট এক্স এবং ওয়াই দুইটাই যদি নট লগড, মানে অ্যাজ ইউজুয়াল তাদের যে ইউনিট, নর্মাল যে ইউনিট সেই ইউনিটই আছে, তাহলে কোনো সমস্যা নাই। যে আমরা বলতেছি এক্স যদি 1 ইউনিট বাড়ে তাহলে ওয়াই, এক্স যদি 1 ইউনিট বাড়ে তাহলে ওয়াই, যেহেতু প্লাস সাইন আছে তাহলে তো সাইন অনুযায়ী ওয়াইও তত ইউনিট বাড়বে। এই আপনার যে বেটা 1 ইউনিট, যেটা বেটা হেড, মানে এস্টিমেটেড যে নাম্বারটা আমরা বলছিলাম যে বেটা হেড ইউনিট দ্বারা বাড়বে, তাহলে দুইটাই হচ্ছে ইউনিট, যার যার ইউনিট। এক্স এর ইউনিট হচ্ছে এইটা, আর হচ্ছে ওয়াই এর ইউনিট হচ্ছে বেটা 1 ইউনিট, ঠিক আছে, যার যার ইউনিট, নট লগ অবস্থায় যদি বল। আচ্ছা, লগ জিনিসটা কি? লগারিদম নাম শুনেছেন? ইয়েস স্যার। আমরা এটা কথা বলছি ন্যাচারাল লগারিদম। ন্যাচারাল লগারিদম এক্সেলে এলএন দ্বারা করা হয়, এলএন দ্বারা করা হয়। যেমন ফর এক্সাম্পল আমরা যে লাস্ট ক্লাসের কথা বলছিলাম, লাস্ট ক্লাসে যে রিগ্রেশনটার কথা বলছিলাম আমরা, এক্সেল ইয়েটা কোথায়, হ্যাঁ এটা, আমরা যে হিটিং কস্ট ডেটা নিয়ে আমরা কাজ করছিলাম, সেখানে আমাদের যে ডেটা সেটটা ছিল, এই যে ডেটা সেটটা ছিল, ধরেন আমি এই যে এইজ যেটা আছে, এইজ যেটা আছে, এইজটাকে যদি আমি ফর এক্সাম্পল আমি লগ করতে চাই, তাহলে ধরেন আমি লন এইজ ফর এক্সাম্পল, ঠিক আছে, মানে আমি লগ করতে বোঝাচ্ছি এটা। এখন আমি সমান সমান কি করব, এই যে আমার এলএন ফর্মুলা দিব, এলএন দিয়ে তারপর হচ্ছে এইজটাকে আমি সিলেক্ট করে দিব, তাহলে দেখেন আমার লগ হয়ে গেছে। এবার জাস্ট ডাবল ক্লিক করে দিব, সবগুলা হয়ে গেছে, ওকে, সবগুলা হয়ে গেছে। সো এখন এই ন্যাচারাল লগারিদমে ট্রান্সফর্ম হয়েছে। লগারিদমে ট্রান্সফর্ম হইলে দেখেন এইজের ইউনিট এখানে কি ছিল, নরমালে ইয়ার, আর এখন লগে নেওয়াতে এইজের ইউনিট কি হবে মনে রাখবেন, লগে নিলে যে কোনো ভেরিয়েবল, যে কোনো ভেরিয়েবল লগে নিলে তার ইউনিট হবে পার্সেন্টেজ, তার ইউনিট হবে কি পার্সেন্টেজ। পার্সেন্টেজ, ওকে। সো পার্সেন্টেজ দিয়ে আপনি তখন ব্যাখ্যা করবেন যে এইজ যদি 1% বাড়ে, তখন ব্যাখ্যাটা কি হবে, এইজ যদি কি হয় বলেন 1% বাড়ে, তাহলে আমার কি হবে, এই হিটিং কস্ট কতটুকু বাড়বে, বুঝতে পেরেছেন? ওকে, এখন যদি আমরা যদি রিগ্রেশন করি তাহলে আপনার দেখা যাবে
সেক্ষেত্রে আপনার এইচ যদি আমরা লগ করি, যেমন দেখেন লগ x1 xi, আমরা এক্সটাকে যদি আমরা লগ বলি তাহলে কি হচ্ছে, আর ওয়াই তার যে ইউনিট ছিল সেটা নর্মালি আছে, সেক্ষেত্রে দেখেন এক্স এর চেঞ্জটা হচ্ছে 1%। যেহেতু লগ করা আছে এক্স কে, তখন এক্স এর ইউনিট হয়ে যাচ্ছে কি 1%। আর তখন ইন্টারপ্রিটেশন আমার তাহলে আমরা কি বললাম, লগ যদি হয়, লগ হলে তাহলে তার ইউনিটটা কি হয়ে যায় পার্সেন্টেজ। তাহলে দুইটা সুবিধা, একটা হচ্ছে কোনোটাই লগ না, যার যার ইউনিট দ্বারা ব্যাখ্যা হবে, দুইটাই লগ, ইন্ডিপেন্ডেন্টও লগ, ডিপেন্ডেন্টেরও লগ, কারণ আমরা হিটিং কস্টটাকেও লগ করলাম, দুইটাই লগ। তাহলে কি হবে, সেক্ষেত্রে আমার দুইটাই পার্সেন্টেজে হবে, যে এক্স যদি 1% বাড়ে তাহলে আমার ওয়াই কত পার্সেন্ট বাড়ে বা কমে। ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ, বেটা 1% বাড়ে বা কমে। তাহলে আমার লগ না হইলে যার যার ইউনিট, লগ যদি দুইটাই হয় তাহলে আমার দুইটাই পার্সেন্টেজে হবে। দুইটা সিম্পল, দুইটা সহজ, ঝামেলা হচ্ছে মাঝখানের দুইটা, যে একটা হচ্ছে এক্স যদি লগ, অনলি এক্স লগ, ইন্ডিপেন্ডেন্টের একটা লগ কিন্তু ডিপেন্ডেন্ট নরমাল ইউনিট, অথবা ডিপেন্ডেন্ট লগ ইন্ডিপেন্ডেন্ট নরমাল ইউনিট, সেক্ষেত্রে ঝামেলা হবে। সেক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে, মনে রাখবেন ইন্ডিপেন্ডেন্ট যদি লগ হয়, এক্স যদি লগ হয়, তাহলে এক্স 1% বাড়লে ওয়াই কতটুকু বাড়বে, এই যে বেটা 1, শুধু বেটা 1 বলা যাবে না, বেটা 1 এর সাথে 1% গুণ করতে হবে। 1% কি করতে হবে, গুণ করতে হবে। 1% মানে কি 0.01, 1% মানে 01. 01 0.01 গুণ করে তারপরে তার ইউনিট বলতে হবে। এই আপনার কার ইউনিট, Dependent variable unit. ডিপেন্ডেন্টের ইউনিট, ওয়াই এর যে ইউনিট সেটা বলবেন। তাহলে শুধু যদি বলতেন যে বেটা 1 হ্যাট ইউনিট অফ ওয়াই, তাহলে কিন্তু ভুল হইতো। বেটা 1 এর সাথে কি করতে হবে, 0.01 গুণ করে তারপর হচ্ছে আমার ওয়াই এর ইউনিট বলতে হবে। মনে থাকবে? Yes, sir. ধরেন বেটা 1 যদি হয় 10, তাহলে কি হবে, তাহলে আমার 10 ইন্টু 0.01, তার মানে কি 1 ইউনিট। বুঝে গেছে? ওকে ওকে, হ্যাঁ 1%, তাহলে 0.1 ইউনিট নাকি 0.1, হ্যাঁ 0.1 ইউনিট এরকম। ওকে, ইউনিট আমার ওয়াই যেহেতু তার ইউনিট ডলার, তাহলে হচ্ছে ডলার, তাহলে হচ্ছে ডলার 0.1, ঠিক আছে, এটা হবে। আর এক্স হচ্ছে আমার নর্মাল যা আছে তাই, কিন্তু আমার ডিপেন্ডেন্টটা শুধু লগ, অনলি ডিপেন্ডেন্ট ইজ লগ। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এক্স যেহেতু তার লগ নাই, তাহলে এক্স এর যে ইউনিট সেটা নর্মাল, ধরেন আমি বললাম এইজ, তাহলে ইফ এইজ চেঞ্জেস বাই 1 ইয়ার, তার ইউনিট যেটা আছে নর্মাল 1, তাহলে ওয়াই কত চেঞ্জ হবে, ওয়াই খালি বেটা 1 হ্যাট বলা যাবে না, ওয়াই তাহলে বেটা 1 হ্যাট বলা যাবে না, ওয়াই কি বলতে হবে, ওই বেটা 1 হ্যাটের সাথে 100 গুণ করতে হবে। কি গুণ করতে হবে, 100 multiplied. করতে হবে। 100 গুণ করতে হবে। তাহলে 100 গুণ করলে, তাহলে আমার যেহেতু ওয়াই যেহেতু লগে ছিল, তাহলে ওয়াই যেহেতু লগ ছিল, তাহলে লগ হলে তার ইউনিটটা কি হয়ে যায়, পার্সেন্টেজ হয়ে যায়। পার্সেন্টেজ। তাহলে 100 দ্বারা গুণ করলে তখন হচ্ছে পার্সেন্টেজে হবে। আমরা পার্সেন্টেজ নিতে হলে কি হবে, 100 দ্বারা, বেটা 1 কে 100 দ্বারা গুণ করে তারপর হচ্ছে পার্সেন্টেজ করতে হবে। মনে থাকবে? তাহলে এটা কোথায় কাজে লাগবে, ইন্টারপ্রিটেশনে কাজ লাগবে, যদি কোনো একটা ভেরিয়েবল লগে দেওয়া থাকে। ঠিক আছে, ধরেন আমি একটা রিকোয়ারমেন্টে বললাম, ফর এক্সাম্পল ইফ উই কনভার্ট এজ ইনটু ন্যাচারাল লগারিদম, দেন হোয়াট উড বি দ্য ইন্টারপ্রিটেশন। তাহলে আপনি ওই যে এইজ এর যে কোএফিসিয়েন্ট, তখন সেটাকে আপনি ওই যে এক্স যদি লগ হয় তাহলে এটা দিয়ে ব্যাখ্যা করতে হবে। যদি বলি যে ডিপেন্ডেন্ট হিটিং কস্ট আমি লগ করলাম, তাহলে ইন্টারপ্রিটেশন কি হবে এইজ এর জন্য, তখন আপনারা এটা দিয়ে ব্যাখ্যা করবে। মনে থাকবে? Yes, sir. ওকে ফাইন, ফ্যান্টাস্টিক। আমরা মাল্টিপল স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট আমরা লাস্ট ক্লাসে কথা বলেছি। এটা হচ্ছে ওয়াই এর ইউনিট দিয়ে হবে। আচ্ছা, মাল্টিপল রিগ্রেশন এবং কোরিলেশনের কিছু অ্যাজাম্পশনের কথা এখানে বলা আছে। অ্যাজাম্পশন গুলো আবার আসবে সামনে, তো আমি সেইখানে বিস্তারিত কথা হবে। অ্যাজাম্পশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট, তাদের মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ আছে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কন্টিনিউয়াস হতে হবে, অ্যাটলিস্ট ইন্টারভেল স্কেলে হতে হবে। তবে ডিপেন্ডেন্ট আপনার নমিনালও হতে পারে, নমিনালও হতে পারে, সেক্ষেত্রে আবার তখন ওই নন লিনিয়ার রিলেশনশিপ হয়ে যাবে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি নমিনাল লেভেলে মানে ডামি ভেরিয়েবল হয়, ডামি নিয়ে আমরা পরে কথা বলছি, তখন এটা নন লিনিয়ার। লিনিয়ার হইতে গেলে এটাকে কন্টিনিউয়াস অথবা অ্যাটলিস্ট ইন্টারভেল স্কেলে হতে হবে।
রেসিডুয়াল মাস্ট বি সেম ফর অল ভ্যালুজ অফ ওয়াই, ওয়াই এর সকল ভ্যালুর জন্য রেসিডুয়াল বা এররটা সেম হতে হবে। এটা হইলে তারে বলে হোমোস্ক্যারাস্টিসিটি, এটা না হইলে তাকে বলে হেটেরোস্ক্যারাস্টিসিটি। আমরা পরে কথা বলবো এই নিয়ে বিস্তারিত, ঠিক আছে, বা খায়রুল স্যারের কথা বলবেন। রেসিডুয়াল শুড ফলো দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন, আমরা জানি যে এরর গুলা নর্মাল ডিস্ট্রিবিউট হতে হবে, মিন 0 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1, ঠিক আছে, মিন 0 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 বা ভেরিয়েন্স 1। সাকসেসিভ ভ্যালুজ মানে ওয়াই এর যে সাকসেসিভ মানে একটা ওয়াই এর সাথে আরেকটা ওয়াই কোরিলেটেড হওয়া যাবে না, ওয়াই ভ্যালুজ শুড বি আনকোরিলেটেড, ঠিক আছে, হচ্ছে অ্যাজাম্পশন, তার সাথে আরো কিছু অ্যাজাম্পশন সামনে আসবে, সেগুলো মিলাই নিবেন। অ্যানোভা নিয়ে আমরা কথা বলেছি। অ্যানোভাতে আমাদের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে এক্সপ্লেইনড ভেরিয়েশন যেটাকে আমরা বলছি এসএসআর, আর একটা হচ্ছে আনএক্সপ্লেইনড বা র্যান্ডম ভেরিয়েশন যেটাকে আমরা বলছি এসএসই। যে সাম অফ স্কয়ার্ড রিগ্রেশন সেটা হচ্ছে এক্সপ্লেইন ভেরিয়েশন, যে যতটুকু ডিপেন্ডেন্টের ভেরিয়েশনকে এক্সপ্লেইন করতে পারে, আর আনএক্সপ্লেইন বা র্যান্ডম হচ্ছে সাম অফ স্কয়ার্ড এরর। এরর মানে সেটা আমি এক্সপ্লেইন করতে পারছি না, যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্সপ্লেইন করছে না। যেমন আমরা আসতেছি, সেটা আবার পরে কাজে লাগবে। এখন ইয়ে দেখেন যে গুডনেস অফ ফিট, মডেলের গুডনেস অফ ফিট নিয়ে আমরা লাস্ট ক্লাসে কথা বলেছিলাম, মনে আছে? গুডনেস অফ ফিট কি দ্বারা দেখা হয়? আর স্কয়ার এবং অ্যাডজাস্টেড আর স্কয়ার, ঠিক আছে। আর হচ্ছে আপনার কি বলে যে স্ট্যান্ডার্ড এরর অফ রিগ্রেশন। হ্যাঁ, তো আমাদের এখানে আর স্কয়ার আমরা যেটা বলছিলাম যে মাল্টিপল কোএফিসিয়েন্ট অফ মাল্টিপল ডিটারমিনেশন, সেখানে আর স্কয়ারের কিছু ক্যারেক্টারিস্টিক আছে। এটা ক্যাপিটাল আর স্কয়ার দ্বারা সিম্বলাইজ করা হয়। এটার মান হচ্ছে 0 থেকে 1, 0 থেকে 1। মনে রাখবেন যে আর এর মান কোরিলেশন কোএফিসিয়েন্ট, যেটা আর এর মান হচ্ছে আপনার কি বলে যে -1 থেকে +1 পর্যন্ত, কিন্তু আর স্কয়ারের মান হচ্ছে কি 0 থেকে হচ্ছে 1 পর্যন্ত। ওকে, তারপর এইটা কোন যেহেতু 0 থেকে, তার মানে নেগেটিভ ভ্যালু নিতে পারবে না। ইট ইজ ইজি টু ইন্টারপ্রেট, ঠিক আছে। ওকে, এই আর স্কয়ারের ফর্মুলা, ধরেন আমি আর স্কয়ার পরীক্ষার হলে দিলাম না, আর স্কয়ারের ভ্যালুটা দিলাম না, এক্সেলের যে আউটপুট ছিল, এই যে আর স্কয়ার, এই আর স্কয়ারের ভ্যালু দিলাম না, অ্যাডজাস্টেড আর স্কয়ারের ভ্যালু দিলাম না, তাহলে এগুলো কেমনে বের করবেন? এফ এর ভ্যালু দিলাম না, তাহলে কেমনে বের করবেন? ঠিক আছে, সেগুলো এখন, জি, সেগুলো আসেন এখন। আর স্কয়ার যদি দেওয়া থাকে খালি, তখন আপনার ইন্টারপ্রেট করতে হবে। আর স্কয়ার যদি না দেওয়া থাকে, সেক্ষেত্রে অ্যানোভা টেবিল থেকে আপনি কিভাবে আর স্কয়ার বের করবেন? আর স্কয়ারের ফর্মুলা হচ্ছে এইটা, দেখেন, এস এস আর মানে সাম অফ স্কয়ার্ড রিগ্রেশন, মানে যতটুকু এক্সপ্লেইন ভেরিয়েশন ডিভাইডেড বাই হচ্ছে সাম অফ স্কয়ার টোটাল, এস এস আর ডিভাইডেড বাই এস এস টোটাল, ঠিক আছে, এস এস আর ডিভাইডেড বাই এস এস টোটাল। এস এস আর কোনটা দেখেন, এই যে এস এস অ্যানোভা সাম অফ স্কয়ার্ড, এই যে আর হচ্ছে রিগ্রেশন, আর ই হচ্ছে এরর বা রেসিডুয়াল, ঠিক আছে। এই যে সাম অফ স্কয়ার্ড এরর হচ্ছে এইটা, এস এস আর হচ্ছে এইটা 1,71,220, আর এস এস টোটাল হচ্ছে নিচেরটা 2,12,916। এটা দ্বারা ভাগ করলেই 0.804, এই যে 0.804, বুঝা গেছে? ধরেন আমি আর স্কয়ার ভ্যালু দিলাম না, তখন এইভাবে মানটা বের করে, যে আমার অ্যানোভা টেবিল দেওয়া থাকলো সেখান থেকে মানটা বের করে তখন ইন্টারপ্রেট করবেন। অ্যাডজাস্টেড আর স্কয়ার বলেছিলাম আমাদের মোর অ্যাকুরেট ইন টার্মস অফ মাল্টিপল রিগ্রেশন, যেখানে আমাদের মোর দেন ওয়ান ভেরিয়েবল থাকবে, কারণ আমরা বলছিলাম যে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আপনি যত বাড়াবেন আপনার আর স্কয়ারের মান তত বাড়বে। নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটাকে আমরা বলছি কে এর মান যত বাড়াবেন, তাহলে কি হবে, আপনার তত হচ্ছে আর স্কয়ারের মান। এবং মনে রাখবেন এই কে এর মান যদি স্যাম্পল সাইজের সমান হয়ে যায়, ইফ নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ ইকুয়াল টু স্যাম্পল সাইজ, তাহলে আপনার এই আর স্কয়ারের মান 1 হয়ে যাবে। কি হয়ে যাবে? পারফেক্ট, একদম সম্পূর্ণ, যেটা আসলে আপনার বাস্তবে খুবই মানে রেয়ার, প্লাস হচ্ছে সেটা ইথিক্যালিও কোয়েশ্চেনেবল। কারণ আপনার স্যাম্পলে যতটুকু ধরেন স্যাম্পল আছে 30টা, আপনি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিলেন 30টা, এটা কিছু হইলো? কিছু হইলো না তো, ঠিক আছে। সো সেই জন্যই যাতে কে এর মানটা বাড়াইয়া
যাতে করে আমার আর স্কোয়ার মানটাকে আপনার ম্যানিপুলেট না করতে পারে, সেই জন্যই আমাদের হচ্ছে অ্যাডজাস্টেড আর স্কোয়ার। অ্যাডজাস্টেড আর স্কোয়ার কি করে, যে আপনি কে এর মান যত বাড়বে তত হচ্ছে এই অ্যাডজাস্টেড আর স্কোয়ারটাকে আপনার পানিশ করা হবে টু সাম এক্সটেন্ট। ওকে, তো এই ইফেক্টটাকে ব্যালেন্স করার জন্য তখন হচ্ছে অ্যাডজাস্টেড আর স্কোয়ার ইউজ করা হয়। অ্যাডজাস্টেড আর স্কোয়ার ফর্মুলা দেখেন, এটাও অ্যানোভা টেবিল থেকে আপনি বের করতে পারবেন। এই ক্ষেত্রে হচ্ছে এই যে এসএসই, এই যে রেসিডুয়াল অথবা এরর, যেটা সাম অফ স্কোয়ার এরর, এই যে 41,696 আপনার 41,695 ডিভাইডেড বাই n মাইনাস কে মাইনাস 1 অথবা n মাইনাস ব্র্যাকেট কে প্লাস 1, একই কথা। n হচ্ছে স্যাম্পল সাইজ, k হচ্ছে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা? টেম্পারেচার, ইনসুলেশন আর হচ্ছে এইজ। কয়টা বলেন? তিনটা। তিনটা। অনেকেই ভুল করে 4টা লিখে ফেলে। ইন্টারসেপ্ট কে সে হচ্ছে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট, ইন্টারসেপ্ট হচ্ছে আলফা, সেটা কি এক্স? ইন্টারসেপ্ট হচ্ছে নো আলফা, স্যার। আলফা তো এক্স না, তাই না? ওকে ফাইন। সো এইটা আর হচ্ছে নিচে হচ্ছে এসএস টোটাল ডিভাইডেড বাই n মাইনাস 1। তাহলে এই ফর্মুলা দিলেই আপনি আর স্কয়ারের মান পেয়ে যাবেন 0.77, এই যে 0.767। ঠিক আছে, এইটা আমরা ব্যাখ্যার কথা লাস্ট ক্লাসে বলেছি। তবে আপনার আর স্কয়ারের ব্যাপারে কিছু কেয়ারফুল থাকতে হবে, সেটা হচ্ছে যে আর স্কয়ার অথবা অ্যাডজাস্টেড আর স্কয়ার যদি 1 পান, তার মানে এই না যে আপনি সবকিছু সলভ করে ফেলেছেন, আপনি সবকিছু এক্সপ্লেইন করতে পারতেছেন। রিগ্রেশন কুড বি স্পুরিয়াস রিগ্রেশন। হোয়াট ইজ স্পুরিয়াস রিগ্রেশন? স্পুরিয়াস, স্পুরিয়াস মানে কি? স্পুরিয়াস মানে হচ্ছে, মানে যেটা হচ্ছে আজাইরা, মানে খাস বাংলায় যদি বলি আজাইরা, ঠিক আছে, তার কোনো ভ্যালু নাই। হ্যাঁ, আন্দাজে আন্দাজে কথাবার্তা বলতেছে, শুধুমাত্র স্পুরিয়াস মানে যার কোনো ভিত্তি নাই। যেমন দেখবেন রিগ্রেশন, আচ্ছা এই আপনার এই যে কম্পিউটার বলেন, এক্সেল বলেন বা সফটওয়্যার বলেন, তারা কি কোনো ইয়ে বুঝে? আহ, তাদেরকে আপনি যে কোনো সংখ্যা দিবেন, যে কোনো সংখ্যা দিবেন, আপনি ধরেন তারা হচ্ছে টান দিয়ে একটা রিগ্রেশন বের করে দিবেন। তো আপনি হচ্ছে রিগ্রেশন একটা কোএফিসিয়েন্ট সিগনিফিকেন্ট হওয়া, আর স্কয়ারের ভ্যালু বেশি হওয়া মানে কি আপনার হয়ে গেছে? তার কি থিওরিটিক্যাল রিলেশনশিপ থাকতে হবে না? যেমন আমরা যে একটু আগে বলছিলাম যে হিটিং কস্ট, বাড়ির যে হিটিং কস্ট, তার সাথে বলতেছিলাম যে এটা হচ্ছে ওয়াই, তার সাথে এক্স ছিল আমাদের যে বাড়ির ছিল, এই যে আপনার কি বলে টেম্পারেচার ছিল, টেম্পারেচারের সাথে হিটিং কস্টের সম্পর্ক আছে, ফার্নেসের সাথে ইনসুলেশনের সাথে সম্পর্ক আছে, তারপরে এইজের সাথে, এইজ অফ দ্য ফার্নেসের সাথে সম্পর্ক আছে। এখন আমি যদি এই হিটিং কস্টের সাথে এনে আমার বয়স ধরেন, এই আপনার কি বলে, বা হচ্ছে এই হিটিং কস্টের সাথে ধরেন আমি বললাম আমেরিকার জিডিপি, ফর এক্সাম্পল জিডিপি গ্রোথ রেট। আচ্ছা, জিডিপি গ্রোথ রেটের সাথে কি হিটিং কস্টের কোনো সম্পর্ক আছে? না স্যার। আপনি এই জিডিপি গ্রোথ রেটকে এনে আপনি রিগ্রেশনে দেখান, দেখবেন সে কিছু মান এই আপনার হচ্ছে দেখাবে, আর স্কয়ার দেখাবে, সে হচ্ছে দেখাবে, এবং কোনো কোনো ক্ষেত্রে সিগনিফিকেন্ট হবে, কিন্তু তার মধ্যে কোনো সম্পর্ক আছে? না এখন স্যার। আমি যদি বলি যে আমার মাথার, ওই আমাদের এক স্যার ছিল, স্যারের আমার এই এক্সাম্পলটা খুব ভালো লাগতো, বাকি খলিলি স্যার, যে স্যারের মাথায় হালকা টাক ছিল, স্যার বলতো যে আমার মাথায় চুল পড়ার যে রেশিও, চুল পড়ার সংখ্যা আর আমেরিকার হচ্ছে বাজেট ডেফিসিটের সংখ্যা যদি আপনি দেখান, তাহলে দেখবেন যে পারফেক্ট পজিটিভ কোরিলেশন পাবেন। কিন্তু আসলে কি সেটার কোনো মিনিং আছে? আমার মাথার চুল পড়ার সাথে কি আমেরিকার বাজেট ডেফিসিটের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনি রিগ্রেশন করলে ঠিকই মান পাবেন। তো সেই ধরনের রিগ্রেশনকে বলা হয় কি রিগ্রেশন বলেন? স্পুরিয়াস। স্পুরিয়াস রিগ্রেশন। সুতরাং সুতরাং আপনার যদি তিনটা সংখ্যা পাশাপাশি বসে রিগ্রেশন করে ফেললেই হবে না, দেয়ার শুড বি আ থিওরিটিক্যাল লজিক্যাল রিলেশনশিপ। ঠিক আছে, ওকে। আমরা সব সব ভেরিয়েবলকে অ্যাড্রেস করতে পারি না, কিছু কিছু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমাদের অমিট হয়ে যেতে পারে, বাদ যেতে পারে। যেমন আমরা এক্স নিয়ে কাজ করছি, হতে পারে এক্স এর জায়গায় জেড আরেকটা ভেরিয়েবল ইনফ্লুয়েন্স করতে পারে, যে আমরা হিটিং কস্টকে আরো কিছু ভেরিয়েবল ইনফ্লুয়েন্স করতে পারে, যেটা হয়তোবা এই তিনটার বাইরে আছে কিন্তু আমরা নেই নাই, ওইটাও হইতে পারে। আর এটা রিলেশনশিপ থাকা মানে কজালিটি বুঝে না। কজালিটি মানে হচ্ছে যে এইটা এই এই এক্স এর কারণেই ওয়াই হচ্ছে, এমন না, এমনও হতে পারে ওয়াই এর কারণেও এক্স হচ্ছে। তো সেটা আসলে কজালিটি আর একটু অ্যাডভান্স লেভেলের ব্যাপার, সেটা আপাতত আমি আর গেলাম না বিস্তারিত। জিনিস হচ্ছে যে কে কাকে কজ করছে, কে কজ করছে, কার ইফেক্ট করতেছে, এটা আসলে এতটা ক্লিয়ার না। সেটা করার জন্য আবার এন্ডোজেনিটি টেস্ট করতে হয়। নামটা জেনে রাখেন, ভবিষ্যতে যারা হায়ার স্টাডিতে যাবেন তারা এগুলো নাম শুনবেন, এন্ডোজেনিটি।
এন্ডোজেনিটি আপনার যদি প্রবলেম সলভ করলে তখনই শুধুমাত্র কজালিটি এনশিওর করা যায়। এই হচ্ছে ধরেন পিএইচডি লেভেলের কাজ এগুলো, ঠিক আছে, বা মাস্টার্স বাই রিসার্চ ওরকম প্রোগ্রামে আমরা যেরকম মোনাশে করে এসেছি। সো ক্যান কম্পেয়ার, এবং হচ্ছে যে এক মডেলের আর স্কোয়ারের সাথে আরেক মডেলের আর স্কোয়ার ব্যাখ্যা করা যাবে না। ধরুন আপনি হিটিং কস্টের অঙ্কের আর স্কোয়ারের সাথে আপনি নিয়ে জিডিপি গ্রোথ রেটের আর স্কোয়ারে ব্যাখ্যা করলে হবে না, কারণ এগুলোর ভেরিয়েবল ডিফারেন্ট হওয়া মানে আর স্কোয়ারও ডিফারেন্ট হয়ে যাওয়া। আর আর স্কোয়ার বেশি হইলে আপনি খুব খুব খুশি, আর স্কোয়ার কম হইলে আবার খুব মন খারাপ যে না কিছুই মনে রং চয়েস ছিল, সেটাও বলা যাবে না, কারণ আর স্কোয়ার এটা হচ্ছে লো হতে পারে, ডিপেন্ড করে ডাটা সেটের উপর, ঠিক আছে। ওকে, স্যার ওটা একটু আবার একটু বলবেন স্যার, ক্যান্ট কম্পেয়ার আর স্কোয়ার ওইটা। ধরেন আপনি হিটিং কস্টের একটা অঙ্ক করলেন, এই অঙ্কের আর স্কোয়ার হচ্ছে ধরেন ফর এক্সাম্পল আপনি বললেন যে ধরেন ফর এক্সাম্পল 70.70। আর একটা ধরেন আমি কি বলে আপনার হচ্ছে স্মোকিং নিয়ে, যে স্মোকিং কারা করে বা কত ইয়াং না ইয়াটা এরকম করে আমি কিছু করলাম, অথবা ধরেন আপনার অন্য যে কোনো একটা ম্যাথ করলেন, ধরেন ফর এক্সাম্পল আপনি ধরেন কার প্রাইস, ফর এক্সাম্পল কার প্রাইস কিসের উপর নির্ভর করে, কারের ডিজাইন, কারের কত সিসি পাওয়ার আছে, কারের কতটা দরজা জানালা বা সিট আছে, এরকম এর উপর। তাহলে এই অঙ্ক করলে এই 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 রিগ্রেশনের জন্য তো একটা আর স্কোয়ার পাবেন, পাবেন না? ইয়েস স্যার। তাহলে কি আপনি বলবেন যে এই মডেলের চেয়ে এই মডেলটা বেটার? কারণ এখানে না তো স্যার, সেম না, এটা তো হচ্ছে ডিফারেন্ট কেস। সুতরাং একটার সাথে আরেকটা আর স্কোয়ার কম্পেয়ার করা যাবে না। অ্যাপল টু অ্যাপল হতে হবে। সেম মডেলে যদি হয়, সেম মডেল যদি হয়, ধরেন আমি এই হিটিং কস্টটাকে ধরেন আমি একটু পরে আমি দেখাবো স্টেপ ওয়াইজ রিগ্রেশন, একটু পরেই আসবে ইনশাল্লাহ। স্টেপ ওয়াইজ রিগ্রেশন যখন আমরা করি তখন আমরা কম্পেয়ার করতে পারি, আর স্কোয়ার বা এরর এগুলো আমরা কম্পেয়ার করতে পারি। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে ওভারঅল ভ্যালিডিটি অফ দা হোল মডেল, মনে আছে? একটা ছিল গুডনেস অফ ফিট, আরটা ছিল ওভারঅল ভ্যালিডিটি অফ দা হোল মডেল। এফ টেস্ট দিয়ে, এফ টেস্ট দিয়ে এইটার নাম হচ্ছে গ্লোবাল টেস্ট। এর নাম কি? গ্লোবাল টেস্ট। গ্লোবাল টেস্ট, ওভারঅল ভ্যালিডিটি অফ দা হোল মডেল, এটা হচ্ছে গ্লোবাল টেস্ট। ওকে, গ্লোবাল টেস্ট হচ্ছে যে আমার যে ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল গুলো আছে, যে x1 x2 x3, তাদের জন্য যে বেটা 1 বেটা 2 আর বেটা 3, এই তিনটা যে বেটা আছে, এই তিনটার বেটার কোনো একটাও কি আপনার সিগনিফিকেন্ট কিনা। যেমন হচ্ছে নাল হাইপোথিসিস হচ্ছে সবগুলাই হচ্ছে 0, আর অল্টারনেট হচ্ছে কি অ্যাটলিস্ট one of beta I is not 0। আমরা যে হাইপোথিসিস টেস্ট করছিলাম মনে আছে? হুম হুম, হ্যাঁ, অ্যানোভাতে হাইপোথিসিস ওরকম আমাদের ছিল। ওকে, সো গ্লোবাল টেস্ট হচ্ছে এই যে আমার হাইপোথিসিস, যে আমরা গ্লোবাল টেস্টে যাচাই করি যে আমাদের যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট গুলো আছে, যে তাদের মধ্যে অ্যাটলিস্ট একটা হইলেও কি হবে, সিগনিফিক্যান্ট হবে, সবগুলাই 0 হবে না। এটা করার জন্য আমাদের এফ ডিস্ট্রিবিউশন ইউজ করতে হবে। এফ এর ক্ষেত্রে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে এটা n - k - 1, n - k - 1, অথবা ব্র্যাকেট দিলে এই জায়গায় প্লাস হয়ে যাবে, ঠিক আছে। n হচ্ছে স্যাম্পল সাইজ, k হচ্ছে আমার নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে। তাহলে আপনার ডিগ্রিজ অফ ফ্রিডম এফ এ কয়টা লাগে? দুইটা। কয়টা লাগে? একটা হচ্ছে k, আর একটা হচ্ছে n - k - 1, ঠিক আছে, দুইটা, এই দুইটা। ডিসিশন রুলটা কি? ডিসিশন রুলটা হচ্ছে যে আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব যদি আমার ক্যালকুলেটেড এফ, যদি আমার টেবিল ভ্যালুর যে এফ এর, যে আমার আলফা কত পার্সেন্ট লেভেলে সিগনিফিকেন্স লেভেল, ধরেন বললাম যে 5% ফর এক্সাম্পল, যে আমার 95% কনফিডেন্স লেভেল বা 5% সিগনিফিকেন্স লেভেল, আর আমার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে কে, শুরুতে কে আর পরেরটা হচ্ছে n - k - 1, ঠিক আছে। এটা দিয়ে আমরা করব। যেমন ধরেন ফর এক্সাম্পল এই যে আমরা যে এক্সেল এর যে আউটপুটটা ছিল সেখানে দেখেন আমার এই যে আপনার যে আলফা হচ্ছে 5% লেভেল আমাদের বাই ডিফল্ট, আর কে হচ্ছে আমাদের তিনটা ভেরিয়েবল। এই যে আমার রিগ্রেশনের দেখেন ডিগ্রিজ অফ ফ্রিডম যেটা, এই যে জাস্ট দুইটা ডিগ্রিজ অফ ফ্রিডম নিবেন, এই যে আপনার রিগ্রেশনের ডিগ্রিজ অফ ফ্রিডম আর হচ্ছে আপনার রেসিডুয়ালের ডিগ্রিজ অফ ফ্রিডম 3 আর 16, 3 আর 16, ঠিক আছে। এটা নিয়ে এফ টেস্টের ভ্যালু হচ্ছে 3.24, আর আপনার ক্যালকুলেটেড এফ কত? ক্যালকুলেটেড এফ, এফ এর সূত্র কি ছিল মনে আছে?
এফ এর সূত্র কি ছিল মনে আছে? এই যে এমএস, এই যে এমএসআর আর হচ্ছে এমএস ই, এমএসআর ডিভাইডেড বাই এমএস ই, মনে আছে? আপনি এমএসআর কিভাবে পান? ওই যে এসএসআর কে হচ্ছে আপনার কে দ্বারা ভাগ করলে। আর এমএসই কেমনে পান? এই যে এমএস সরি এসএসআর কে এসএসই কে এই যে আমার n মাইনাস কে মাইনাস 1 দ্বারা ভাগ করলে। ঠিক আছে, এটা মানেই হচ্ছে, এটা মানেই হচ্ছে এই যে আমার এমএসআর আরটা হচ্ছে এমএসই। ঠিক আছে, তাহলে আমার কত 21.90। ধরেন আমি এফ এর ভ্যালুটা দিলাম না পরীক্ষায়, আপনি তখন এইখান থেকে এনোভা টেবিল থেকে এফ এর মানটা বের করে আপনি তার আপনার যে আপনার টেবিল ভ্যালুর সাথে কম্পেয়ার করে যে তার সাথে বড়, তার থেকে বড়, সুতরাং আপনার নাল হাইপোথিসিস রিজেক্টেড। নাল কি ছিল? সবগুলো বেটা 0। আর অল্টারনেট তাহলে অ্যাকসেপ্টেড, যে আমার লিস্ট ওয়ান অফ দা কি আমার আপনার বেটা ইজ নট 0, is not zero. ইজ সিগনিফিক্যান্ট। ঠিক আছে, ওকে। তাহলে সাম অফ দা at least one of the independent variables have the ability to explain the variation in the dependent variable, at least একটা significant। কিন্তু লজিক্যাল কোশ্চেন হচ্ছে কোনটা, হুইচ ওয়ান, কোনটা সিগনিফিকেন্ট। ওই কোনটা দেখার জন্য তখন আমরা ইন্ডিভিজুয়াল যে কোএফিসিয়েন্ট গুলো যে ব্যাখ্যা করি, মনে আছে? ইন্ডিভিজুয়াল কোএফিসিয়েন্ট গুলো ব্যাখ্যা করছিলাম না? এই যে আমরা যে একবার হচ্ছে ওই আপনার যে বেটা 1 হেড ব্যাখ্যা করছিলাম, বেটা 2 হেড, বেটা 3 হেড, মনে আছে? যে আমার একটা হচ্ছে ইয়ের জন্য টেম্পারেচারের জন্য, আরটা ছিল ইনসুলেশনের জন্য, আরটা ছিল আমার কিসের জন্য, এইজের জন্য ছিল। এইটাই হচ্ছে জাস্ট ফর এক্সাম্পল, জাস্ট প্রত্যেকটার জন্য ওই যে টেস্ট হাইপোথিসিস, যে আমার ওই যে ওই বেটা আই সমান সমান 0 আর বেটা আই নট 0, আমি রিজেক্ট করব নালকে যদি আমার ক্যালকুলেটেড যে টি স্ট্যাটিস্টিক সেটা কি আমার হচ্ছে টেবিল ভ্যালু, যেটা এই যে আলফা ডিভাইডেড বাই 2, যেহেতু টু টেইল টেস্ট, আর এখানে হচ্ছে n মাইনাস কে মাইনাস 1, সেটা হচ্ছে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম n মাইনাস কে মাইনাস 1। আর আমার টি এরিয়াটা হচ্ছে এই যে আমার টি স্ট্যাটিস্টিক বের করার ফর্মুলা মনে আছে? যে আমার যে বেটা আই মাইনাস 0 ডিভাইডেড বাই আমার স্ট্যান্ডার্ড এরর অফ বেটা। ঠিক আছে, স্ট্যান্ডার্ড এরর অফ বেটা। তাহলে আমার স্ট্যান্ডার্ড এরর কত বলেন? স্ট্যান্ডার্ড এরর কত ছিল বলেন? এই যে আমার প্রত্যেকটার জন্য এই যে তার আপনার ধরেন টেম্পারেচারে তার কোএফিসিয়েন্টকে তার স্ট্যান্ডার্ড এরর দ্বারা ভাগ করলেই আপনি টি স্টেট পেয়ে যাবেন। ঠিক আছে, ইনসুলেশনকে কোএফিসিয়েন্টকে তার স্ট্যান্ডার্ড এরর দ্বারা ভাগ করলেই আপনি টি স্ট্যাটিস্টিক পেয়ে যাবে। এইজের কোএফিসিয়েন্টকে স্ট্যান্ডার্ড এরর দ্বারা ভাগ করলেই তার টি স্ট্যাটিস্টিক পেয়ে যাবে। এই টি স্ট্যাটিস্টিক্সটা আপনি কি করবেন? আপনার টেবিলগুলোর সাথে কম্পেয়ার করে আপনি দেখবেন যে কোনটা সিগনিফিক্যান্ট কোনটা সিগনিফিক্যান্ট না। ধরেন আমি টি স্ট্যাটিস্টিক দিলাম না, খালি কোএফিসিয়েন্ট দিলাম, স্ট্যান্ডার্ড এরর দিলাম, তাহলে এই যে ফর্মুলা ইউজ করে বের করা যাবে না টি স্ট্যাটিস্টিক? ওকে, টি কে টেবিলের সাথে কম্পেয়ার করে যে আমার টি এর ওই সেই ডিগ্রিজ অফ ফ্রিডমে আমার টি এর ভ্যালু হচ্ছে -2.12 থেকে +2.12, তাহলে এর চেয়ে বেশি আর এর চেয়ে কম হইলে সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট। ঠিক আছে, এখন প্রত্যেকটা আপনি দেখেন টি এর মানে যে আপনার দেখেন -6 -3, তাহলে আমার দুইটা হচ্ছে সিগনিফিক্যান্ট, শুধু এইজ হচ্ছে 1.5, এটা সিগনিফিক্যান্ট না। ঠিক আছে, এই যে দুইটাই হচ্ছে আমার এখানে এই এরিয়ার মধ্যে পড়ছে, রিজেকশন এরিয়াতে, খালি এইজ হচ্ছে আমার এই এরিয়ার মধ্যে পড়ছে। ওকে, তার মানে এইজটা হচ্ছে সিগনিফিক্যান্ট না, বাকি দুইটা সিগনিফিক্যান্ট। ওকে, ঠিক আছে। পরীক্ষায় যদি আসে যে এদের সিগনিফিক্যান্স ব্যাখ্যা করো বা ইন্টারপ্রেট করো, তখন এরকম হাইপোথিসিস দিয়ে ব্যাখ্যা করার দরকার নাই। আপনার হচ্ছে নর্মালি ওই যে আমি যেরকম ইকোনমিক সিগনিফিক্যান্স আর স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্স সেভাবে ব্যাখ্যা করবেন। আর যদি বলে যে হাইপোথিসিস দিয়ে ব্যাখ্যা স্পেসিফিক বলা থাকে যে হাইপোথিসিস টেস্ট করো যে কোনটা সিগনিফিক্যান্ট কোনটা সিগনিফিক্যান্ট, সেক্ষেত্রে হচ্ছে হাইপোথিসিসের মতো করে ওই স্টেপ বাই স্টেপ যাওয়ার দরকার নাই, জাস্ট সিম্পলি আপনি নাল অল্টারনেট করে তারপর হচ্ছে খালি আপনি হচ্ছে আপনার ডিভিশন রুলটা দিয়ে ব্যাখ্যা করে দিবেন। আচ্ছা, এখন ধরেন আমার এখানে কোনটা সিগনিফিক্যান্ট না বলেন? আমরা কোনটাকে সিগনিফিক্যান্ট পাইলাম না? এইজটাকে তাহলে যেহেতু সিগনিফিক্যান্ট না, তাহলে কি এইজের দরকার আছে? নো, দরকার নাই। তাহলে আমরা ধরেন এইজকে আমরা আমাদের মডেল থেকে বাদ দিতে চাই, তাহলে কি হয় যে এখন নাও রান দা রিগ্রেশন এগেইন উইদাউট দা ভেরিয়েবল এইজ। এইজটাকে বাদ দিয়ে আমরা রিগ্রেশনটা আবার রান করি।
আবার রান করলে দেখেন শুধু এই যে টেম্পারেচার আর হচ্ছে ইনসুলেশন, এইটা হচ্ছে মিনিটেপ সফটওয়্যারের রেজাল্ট, বাট এক্সেলে করলে আপনার সেমই আসবে। ঠিক আছে, হয়তো প্যাটার্নটা একটু ডিফারেন্ট, মানে দেখানোর ইয়েটা একটু ডিফারেন্ট, স্টাইলটা ডিফারেন্ট। ঠিক আছে, সো কোএফিসিয়েন্ট তখন দেখবেন একটু বাড়বে, আপনার টি স্ট্যাটিস্টিক্স হালকা চেঞ্জ হবে। কিন্তু দেখেন এখন কি হচ্ছে, তাদের সিগনিফিকেন্স লেভেলটা আরো বাড়ছে, তো প্রবাবিলিটি আরো 0.000, হ্যাঁ, তখন হচ্ছে প্রবাবিলিটি তাদের এক্সপ্লেনেশন পাওয়ারটা একটু আপনার আর স্কোয়ার একটু কমছে, ওই যেহেতু ভেরিয়েবলের সংখ্যা কমে গেছে, কিন্তু আপনার সিগনিফিকেন্স লেভেলটা বেড়েছে। ঠিক আছে, এফ এর মান দেখেন আরো বাড়ছে, আগে ছিল 21, বর্তমানে হয়েছে 29। ঠিক আছে, মানে মডেলটা আরো বেশি সিগনিফিকেন্ট হয়েছে, রাইট? ঠিক আছে, ওকে, তো তখন ইকুয়েশনটা তখন আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, সো এই এই হচ্ছে আমাদের নতুন ইকুয়েশন, সেখানে আমাদের x3 এইচটা বাদ, আবার যদি এফ টেস্ট করতে যান গ্লোবাল টেস্ট সেম ভাবে, এখন খালি বেটা 1 আর বেটা 2, এফ এর মান 29.42, তাহলে আমাদের এটাও সিগনিফিকেন্ট। ওকে, ওভারঅল মডেল ইজ সিগনিফিকেন্ট। আমাদের এই আপনার ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে 3.59, ওই মডেল ডিগ্রিজ অফ ফ্রিডমে 2 আর 17-এ, আমাদের রিজেকশন এরিয়াতে পড়তেছে 29, সুতরাং আমাদের যে দুইটাই হচ্ছে তখন সিগনিফিকেন্ট, যে আমাদের দুইটাই তখন সিগনিফিকেন্ট লেভেলের মধ্যে পড়তেছে। দেখেন, এই হচ্ছে জাস্ট কনসেপ্ট গুলা বোঝানোর জন্য, কিন্তু পরীক্ষায় এরকম করে ব্যাখ্যা করার দরকার নাই। পরীক্ষায় যদি হাইপোথিসিস টেস্টিং করে ব্যাখ্যা করতে বলে তাহলে এইভাবে ব্যাখ্যা করবেন, আদারওয়াইজ নর্মাল আমি যেরকম শিখিয়েছি এরকম ব্যাখ্যা করবেন। আবার অ্যাজাম্পশন আসছে, মাল্টিপল রিগ্রেশনের কিছু অ্যাজাম্পশন। মাল্টিপল রিগ্রেশনের কিছু অ্যাজাম্পশন দেখেন, there is a linear relationship between x and y, আমরা স্ট্রেট লাইন রিলেশনশিপ বলছি, নন লিনিয়ার নিয়ে আমরা কথা বলছি না এখন। তারপর হচ্ছে ভেরিয়েশন ইন দ্য রেসিডুয়াল ইজ দ্য সেম ফর বোথ লার্জ এন্ড স্মল ভ্যালুজ অফ ওয়াই, তার মানে ওয়াই এর ভ্যালু যাই হোক না কেন তার রেসিডুয়ালের ভেরিয়েশনটা সেম থাকতে হবে, মানে আপনার ইয়েটা কি বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্স, এটা কনস্ট্যান্ট হতে হবে। ঠিক আছে, ওকে, এবং এরর গুলো একটার সাথে রিলেটেড হওয়া যাবে না, রেসিডুয়াল গুলো এরর গুলো নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফলো করতে হবে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো একে অপরের সাথে কোরিলেটেড হওয়া যাবে না, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো একে অপরের সাথে কোরিলেটেড হইলে সেখানে কি প্রবলেম হবে একটু পরে আমরা দেখবো, সেটাকে বলা হয় মাল্টি কোলিনিয়ারিটি, মাল্টি কোলিনিয়ারিটি প্রবলেম, আমরা একটু পরেই দেখবো ইনশাআল্লাহ, বা খায়রুল স্যারও বলবে সেটা নিয়ে। রেসিডুয়ালস আর ইন্ডিপেন্ডেন্ট, এই যে এরর গুলো ইন্ডিপেন্ডেন্ট, এরর গুলো একটার সাথে রিলেটেড না, তার মানে ইন্ডিপেন্ডেন্ট, এরর গুলো কোরিলেটেড না। আমরা যে এরর বের করেছি মনে আছে, এরর গুলো একের সাথে ইন্ডিপেন্ডেন্ট না, যদি ইন্ডিপেন্ডেন্ট না হয়ে ডিপেন্ডেন্ট হয়, যদি এরর গুলো কোরিলেটেড হয়, তখন যে প্রবলেমটা হয় সেটাকে বলা হয় অটো কোরিলেশন। কি বলে? অটো কোরিলেশন। আমরা একটু পরে এই আমাদের সেটা নিয়ে কথা আসবে পরে, অটো কোরিলেশন প্রবলেম। এটা হচ্ছে টাইম সিরিজের ক্ষেত্রে, টাইম সিরিজ ডাটার ক্ষেত্রে বেশি দেখা যায়। রেসিডুয়াল অ্যানালাইসিস, রেসিডুয়াল মানে হচ্ছে এরর, যে আমার অ্যাকচুয়াল ভ্যালু, আমাদের এরর অথবা রেসিডুয়াল আমাদের ইউ, এটা আমরা অর ইউ, এরর আই অথবা ইউ আই, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ওয়াই আই মাইনাস হচ্ছে ওয়াই হ্যাট, অ্যাকচুয়াল আই আর হচ্ছে প্রেডিক্টেড ওয়াই, অ্যাকচুয়াল ওয়াই থেকে প্রেডিক্টেড ওয়াই মাইনাস করলে, এবং রেসিডুয়াল গুলো নরমালি ডিস্ট্রিবিউটেড হতে হবে। নরমাল ডিস্ট্রিবিউট কিনা তাহলে হচ্ছে হিস্টোগ্রাম দেখে বোঝা যায়, বা স্টিম এন্ড লিফ চার্ট দেখে বোঝা যায়, আপনার স্টেট 1 এগুলো পড়ে আসছেন। অথবা রেসিডুয়ালকে যদি তাদের ওয়াই হেডের সাথে যদি আপনার প্রেডিক্টেড ওয়াই এর সাথে যদি প্লট করা যায় তাহলে বোঝা যায়, যদি কোনো ট্রেন্ড বা প্যাটার্ন না থাকে তাহলে হচ্ছে বলা যায় সেটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড। এই যে স্ক্যাটার প্লট করা হয়েছে দেখেন তো, এই যে এ হচ্ছে জাস্ট স্ক্যাটার ডায়াগ্রাম, জাস্ট এই যে আমার কস্টের সাথে হচ্ছে আমার টেম্পারেচার, দেখেন একটা নেগেটিভ একটা সাইন, আপনার একটা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। আবার কস্টের সাথে হচ্ছে ইনসুলেশনের ওইটাও আপনার মোটামুটি একটা নেগেটিভ একটা ইয়ে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে জাস্ট এমনি দেখার জন্য, যে সিম্পলি জাস্ট এন আই ভিউ, যে আপনার রিলেশনশিপটা কি হতে পারে। আর রেসিডুয়াল প্লটটা হচ্ছে দেখেন, রেসিডুয়াল ভার্সাস ফিটেড ভ্যালু যদি আমরা করি, যদি আপনার দেখেন যে তাদের মধ্যে কোনো প্যাটার্ন আছে কিনা, যদি দেখেন
এই যে আমার প্যাটার্ন, যেমন এই অংশের মধ্যে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, এই অংশটাতে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি আমরা। সো প্যাটার্ন যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে বলা যায় যে এররটা নরমালি ডিস্ট্রিবিউটেড না, এররটা নরমালি ডিস্ট্রিবিউটেড না। ঠিক আছে? অথবা আমাদের এই যে দেখেন ইয়েটা যদি বলি যে আমার হিস্টোগ্রাম যদি আমরা বলি, দেখেন মোটামুটি মনে হচ্ছে যে নরমালি ডিস্ট্রিবিউটেড। আবার হচ্ছে যে ইয়ে যদি বলি, এই যে আমাদের যে নরমাল প্রবাবিলিটি প্লট আমরা লাস্ট ক্লাসে করেছিলাম, মনে আছে? নরমাল প্রবাবিলিটি প্লট, এই যে আমার দাগগুলোর মাঝখান দিয়ে আমরা যাই এবং দেখা যায় যে ওই স্ট্রেট লাইনের আশেপাশেই যদি আমার এই দাগগুলো থাকে, এরর গুলো, তাহলে বোঝা যায় যে নরমালি ডিস্ট্রিবিউটেড নরমাল প্রবাবিলিটি প্লট। এই যে আমরা যে লাস্ট ক্লাসে যে আমরা করেছিলাম রিগ্রেশনের সাথে, এই যে মনে আছে এই যে প্লট গুলো, এই যে নরমাল প্রবাবিলিটি প্লট, দেখেন তো আমি যদি এইখান দিয়ে যদি একটা ইয়ে করি, ড্র করি, তাহলে আমার কি হবে যে মোটামুটি আমার একটা আপনার নরমাল ডিস্ট্রিবিউটেড বলা যায় না এরর গুলো, বলা যায়? ওকে, এরর গুলো তাহলে কি নরমালি ডিস্ট্রিবিউটেড। বা আমার যদি ওয়াই কে যদি আমি প্রেডিক্টেড ওয়াই এর সাথে ইয়ে করি, সেখানে কোনো আমার কি বলে যে আমার এই এরর কে রেসিডুয়াল কে যদি আমি প্রেডিক্ট ইয়ের সাথে ই করি, তাহলে যদি কোনো প্যাটার্ন না পাওয়া যায়, তাহলে হচ্ছে সেটা হচ্ছে আমাদের আপনার কি বলে যে কি যেন বলে, হ্যাঁ, যে এররটা নরমালি ডিস্ট্রিবিউটেড। তাহলে নরমাল প্রবাবিলিটি প্লট থেকে বোঝা যায় মোটামুটি আমার একটা স্ট্রেট লাইনের আশেপাশে আছে, সুতরাং তাহলে এটা নরমালি ডিস্ট্রিবিউটেড, কোনো সমস্যা আপাতত দেখা যাচ্ছে না। ঠিক আছে? ওকে, এখন আমরা যাচ্ছি হচ্ছে মাল্টিকোনারিটি কনসেপ্টে যাচ্ছি। মাল্টিকোনারিটি কনসেপ্টে গেলে আমাদের কোরিলেশন ম্যাট্রিক্স কনসেপ্টটা লাগবে। কোরিলেশন ম্যাট্রিক্সটা হচ্ছে বেসিক্যালি একটা কোরিলেশন ম্যাট্রিক্স যেখানে হচ্ছে কি করা হয় যে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে আপনার যে তাদের মধ্যে কোনো কোরিলেশন প্রবলেম আছে কিনা। যে দেখেন আমরা কি চাই, আমরা চাই হচ্ছে যে y ইকুয়াল টু a প্লাস বি এক্স, আমরা চাই x এর সাথে হচ্ছে y কোরিলেটেড হবে, x এসে y কে ইনফ্লুয়েন্স করবে। কিন্তু এখন x1 প্লাস বেটা টু x2 এরকম যদি হয়, x2 এসে y কে ইনফ্লুয়েন্স করবে। কিন্তু এমন যদি হয় যে x1 আর x2 তারা নিজেরাই কোরিলেটেড, যে তারা ওয়াই কে ইনফ্লুয়েন্স করতে গিয়ে তারা নিজেরাই একে অপরের সাথে হাইলি কোরিলেটেড যদি হয়, তখন যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটাকে বলা হয় মাল্টিকোলিনিয়ারিটি। কি প্রবলেম বলা হয়? Multicollinearity. Multicollinearity. So this problem arises when the independent variables are correlated with each other. ওকে, এবং যদি এই প্রবলেম থাকে তাহলে সেখান থেকে আপনার রিগ্রেশনের যে ব্যাখ্যাগুলো, স্লোপের ব্যাখ্যা, সেগুলো হচ্ছে আসলে তখন জাস্টিফাইড হবে না। তখন সেখানে আসলে তখন আপনার সেই ব্যাখ্যাগুলো তখন ইনএফিশিয়েন্ট হয়ে যাবে, সেই ব্যাখ্যাগুলো এফিশিয়েন্ট হবে না। ওকে, যে রেশনাল হবে না, সেগুলো তখন রিগ্রেশনের রেজাল্ট গুলো স্পুরিয়াস হয়ে যাবে তখন। ঠিক আছে? তখন হচ্ছে ওই ইন্ডিভিজুয়াল যে কোএফিসিয়েন্ট গুলো, যে স্লোপ গুলো, সেইগুলার হচ্ছে আপনার ব্যাখ্যা করতে প্রবলেম অ্যারাইজ করে। কিন্তু ওভারঅল যে আমার মাল্টিপল, ওই যে আমার আপনার যে গ্লোবাল টেস্টের কোনো ঝামেলা করে না, যে আমার ওভারঅল ইকুয়েশনের এবিলিটি ওয়াই কে ব্যাখ্যা করছে সেটাকে এফেক্ট করে না, কিন্তু ইন্ডিভিজুয়াল যে কোএফিসিয়েন্ট গুলো সেগুলাকে এফেক্ট করে। আর মাল্টিকুলারিটির ক্ষেত্রে রুল অফ থাম্ব হচ্ছে এইটা হচ্ছে ইয়ের জন্য, এই যে আপনার এই 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 থামটা হচ্ছে কোরিলেশন ম্যাট্রিক্স এর জন্য। এই থামটা হচ্ছে পিয়ারসন, মানে যেই ব্যক্তি এই কোরিলেশনটা ম্যাট্রিক্সটা আবিষ্কার করেন তার নাম হচ্ছে পিয়ারসন। তার নাম অনুসারে বলা হয় পিয়ারসনস কোরিলেশন ম্যাট্রিক্স। পিয়ারসনস কোরিলেশন ম্যাট্রিক্স, এই কোরিলেশন গুলো যদি মনে রাখবেন যে এই যদি কোরিলেশনের মানগুলো যদি অ্যাবসলিউট ভ্যালু যদি 0.80 চেয়ে বেশি হয়, কি বললাম, কোরিলেশনের কোএফিসিয়েন্ট যদি অ্যাবসলিউট ভ্যালুগুলো যদি 0.80 চেয়ে বেশি হয়, অ্যাবসলিউট মানে হচ্ছে অ্যাবসলিউট না বললে পয়েন্ট আপনার প্লাস হইলে 0.80 চেয়ে বেশি আর মাইনাস হলে 0.80 চেয়ে কম। ওকে, আর সেটাকে আমরা অ্যাবসলিউট বললে জাস্ট একটা দ্বারাই বলতে পারি। যদি আমার এই কোএফিসিয়েন্ট গুলো, এই যে কোরিলেশন ম্যাট্রিক্স এর কোএফিসিয়েন্ট গুলো যদি আমার কি হয়, যে আমার অ্যাবসলিউট যে 0.80 চেয়ে বেশি হয়, তাহলেই আমরা বলবো যে সেখানে কি আছে, মাল্টিকোনারিটি প্রবলেম আছে।
আর আরেকটা হচ্ছে তাহলে মাল্টিকোনারি প্রবলেম আছে, যেমন দেখেন এই যে পিয়ারসন কোরিলেশন ম্যাট্রিক্স আমরা কিভাবে করব। ধরেন আমাদের ওই ডেটা দিয়ে আমরা যদি ম্যাট্রিক্স করতে চাই, তাহলে ধরেন ডেটায় যাচ্ছি আমরা, ডেটা অ্যানালাইসিস, কোরিলেশন, এই যে দেখেন কোরিলেশন দেখা যায়, কোরিলেশনে ক্লিক করলে ইনপুট রেঞ্জ, এই যে আমরা সবগুলো দেখাইতে চাই। তাহলে ধরেন আমি এই ভ্যালুগুলো সহ যদি আমি ধরলাম, ভেরিয়েবলের নাম সহ ধরে আমি বলে দিলাম যে লেভেলস ইন ফার্স্ট রো, আমার ফার্স্ট রোতে হচ্ছে আমার ইয়ের নামগুলো, ভেরিয়েবলের নামগুলো দিয়ে আমি ওকে দিলাম, তাহলে দেখেন আমার সেই ভেরিয়েবলের নাম সহ দেখাবে। দেখেন দেখা যায়। Yes, sir. এই যে দেখেন তো, এই যে আমার ম্যাট্রিক্স, কোরিলেশন ম্যাট্রিক্স, এই যে আমার কিভাবে বোঝাচ্ছে এটা, এটা হচ্ছে জাস্ট এই যে আমার এই যে আমার দেখেন যে হিটিং কস্ট, এই যে ফার্স্টে হিটিং কস্ট, টেম্পারেচার, ইনসুলেশন, এজ, নিচেও এগুলা। হিটিং কস্টের সাথে হিটিং কস্ট, এই যে দেখেন যেগুলো ডায়াগোনাল ভ্যালু সবগুলো 1, তার মানে কি হিটিং কস্টের সাথে হিটিং কস্ট আর নিজের সাথে নিজের কোরিলেশন 1, টেম্পারেচার এগুলো 1। আমার দেখবো হচ্ছে এক পাশ, কারণ ওই পাশটাও আসলে সেই সেই ভ্যালুগুলোই যাবে। তাহলে দেখেন হিটিং কস্টের সাথে আপনার টেম্পারেচার, আচ্ছা এই হিটিং কস্ট কি ডিপেন্ডেন্ট না ইনডিপেন্ডেন্ট? হিটিং কস্টটা কি ডিপেন্ডেন্ট না ইনডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট। Dependent হবে। ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এখানে ডিপেন্ডেন্ট সহ করছি। যখন আপনি মাল্টিকোনারিটি টেস্ট করবেন, আপনি এইখান থেকে এই যে আপনি তাহলে এইটা হচ্ছে আমার ওয়াই ডিপেন্ডেন্ট, তাহলে ডিপেন্ডেন্টের সাথে আমার দেখেন এইখান থেকে একটা আপনি একটা প্রাইমারি একটা ধারণা নেওয়া যায় যে হিটিং কস্টের সাথে টেম্পারেচারের সম্পর্কটা কি হবে, নেগেটিভ। হিটিং কস্টের সাথে ইনসুলেশনের সম্পর্কটা কি হবে, নেগেটিভ। হিটিং কস্টের সাথে এইজের সম্পর্কটা কি, পজিটিভ। তাহলে এই অংশটা হচ্ছে ডিপেন্ডেন্টের সাথে ইনডিপেন্ডেন্ট গুলার একটা সম্পর্ক, এই অংশটা। আর আপনি যদি মাল্টিকুলারিটি যেটা আমরা প্রবলেমের কথা বলছি, তখন হিটিং কস্ট আপনার লাগবে না। আপনি তখন খালি কোনটা হবে বলেন, হিটিং কস্ট ছাড়া এই যে খালি এই অংশটা, এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো নিয়ে আপনি কথা বলেন। যে আমার দেখেন যে এই যে এইটা হচ্ছে কার, এই টেম্পারেচারের সাথে কার সম্পর্ক, ইনসুলেশনের সম্পর্ক। টেম্পারেচারের সাথে ইনসুলেশনের মান দেখেন, আর এই টেম্পারেচারের সাথে এইজের মান দেখেন, ইনসুলেশনের সাথে এইজের মান দেখেন। দেখেন তো কোনোটা এই যে আপনার 0.80 অ্যাবসলিউট তার চেয়ে বেশি কিনা? নো স্যার। ওকে, তার মানে কি আমার এই ডেটা সেটে মাল্টিকোলিনিয়ারিটি প্রবলেম নাই, মনে থাকবে। Sir. ওকে, এখন মাল্টিকোলিনিয়ারিটি প্রবলেম থাকলে কিভাবে সেটা কিভাবে সমাধান করতে হবে সেই নিয়ে খায়রুল স্যার বিস্তারিত বলবে, ঠিক আছে? ওকে, আমি আপাতত সেগুলো যাচ্ছি না। তারপরে হচ্ছে আমাদের যে আরেকটা টেস্ট আছে সেটা হচ্ছে ভিআইএফ। মাল্টিকোলিনিয়ারিটি টেস্ট করার জন্য আরেকটা টেস্ট আছে, সেটা হচ্ছে ভিআইএফ, ভেরিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর। ভেরিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর, এটা কিভাবে করে? ভেরিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে ভিআইএফ, দেখেন 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আর স্কোয়ার, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আর স্কোয়ার। এখানে আর স্কোয়ার মানে কোনটা? আচ্ছা, এটা আরো সহজ করে করা যায়। এই আর স্কোয়ার মানে কিন্তু হচ্ছে ফুল মডেলের আর স্কোয়ার না। ওকে, প্যাচ লাগাবেন না, খেয়াল করেন। দিস আর স্কোয়ার ডাজ নট রিপ্রেজেন্ট দ্য কোএফিসিয়েন্ট অফ মাল্টিপল ডিটারমিনেশন। আমাদের একটু আগে যে আর স্কোয়ার কথা আমরা বলে আসছি সেটা না, কথা বুঝে গেছে? এই আর স্কোয়ারটা হচ্ছে কিসের, দেখেন এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ডিটারমিনেশন বুঝাই, ঠিক আছে, কিন্তু মাল্টিপল ডিটারমিনেশন না, সিঙ্গেল। ওই যে আমি কি করব, সিলেক্টেড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমি ডিপেন্ডেন্ট দিব, আর রিমেইনিং গুলাকে আমি ইন্ডিপেন্ডেন্ট বলবো। যেমন দেখেন আমার কি কি ছিল বলেন, ইন্ডিপেন্ডেন্ট x1 x2 x3 কি ছিল? টেম্পারেচার, ইনসুলেশন, এজ, তিনটা ছিল। এখন কি করবেন, একবার x1 কে আপনি হচ্ছে y ধরবেন। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার।
আর বাকি x2 x3 হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট যেমনি আছে এমনি, তাহলে এইখানে x1টা চলে আসবে এখানে ডিপেন্ডেন্ট। তাহলে এই যে মডেল থেকে একটা আর স্কোয়ার পাবেন না? জি স্যার। আপনি যে কোনো মডেল রান করলে তো একটা আর স্কোয়ার পাবেন নাকি? Yes, sir. যে আমার x2 এবং 3 মিলে আমার x1 কে কতটুকু এক্সপ্লেইন করছে, ওকে? আর স্কোয়ার পাবেন, এই আর স্কোয়ারটা হচ্ছে এইটা। তাহলে আপনি এই যে ভিআইএফ পাবেন কার? এই যে x1 এর ভিআইএফ, ভিআইএফ x1 এটা হচ্ছে আর স্কোয়ার অফ x1। ক্লিয়ার? ধরেন আমি বললাম যে আর স্কোয়ার মাইনাস ধরেন 0.50 ফর এক্সাম্পল, তাহলে কি হচ্ছে আমার, তাহলে ভিআইএফ কি হবে? আমি বলছি যে আমার 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.5 স্কোয়ার ফর এক্সাম্পল, এর মান দিয়ে যত আসে এটা হবে ইয়ে। ঠিক আছে, ওকে? আবার কি হবে? আবার x2 কে আবার ধরবেন y, x2 কে আবার ধরবেন y, তখন x1 আর x3 হবে ইন্ডিপেন্ডেন্ট। তখন যে আর স্কোয়ার পাবেন সেটা হবে হচ্ছে যে আমার ওই x2 এর ভিআইএফ। আবার x3 কে আবার হচ্ছে ডিপেন্ডেন্ট ধরবেন, আবার ওই x1 x2 হবে ইন্ডিপেন্ডেন্ট। এইভাবে করে প্রত্যেকটার আপনি ভিআইএফ বের করবেন। কিন্তু এখন স্ট্যাটাস সফটওয়্যারে খুব ইজিলি ভিআইএফ বের করা যায়, একটা কমান্ড দিলেই হয়। জাস্ট একটা রিগ্রেশন রান করে ভিআইএফ লিখলেই আপনার কি বের হয়ে যায়? ভিআইএফ এর মান, ভিআইএফ এর মানটা বের হয়ে যায়। ভিআইএফ এর ক্ষেত্রে রুল অফ থাম্ব হচ্ছে ভিআইএফ, কোন ভেরিয়েবলের ভিআইএফ যদি 10 এর চেয়ে বড় হয় কি হয়? ওইটা 10 এর চেয়ে বড় হয়, তাহলে কি প্রবলেম আছে? মাল্টিকোঅর্ডিনেট প্রবলেম। মাল্টিকোঅর্ডিনেট প্রবলেম। ধরেন একটা অঙ্ক এখানে ওই আমরা যে অঙ্কটা করছি হিটিং কস্টের, সেখানে বললো যে একটা কোরিলেশন ম্যাট্রিক্স করো, তাহলে মাল্টিকোঅর্ডিনেট প্রবলেম আছে কিনা এবং ভিআইএফ করে প্রত্যেকটা মডেলের জন্য ভিআইএফটা বের করো, তাহলে কোরিলেশন এখানে প্রবলেম। দেখেন আমরা এখানে যে কস্ট এই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট, সুতরাং এটা দিয়ে হচ্ছে জাস্ট আমি সিম্পল রিলেশনটা বুঝবো কি রিলেশন, কিন্তু এটা দিয়ে মাল্টিকোঅর্ডিনেটের মধ্যে এটা আসবে না। মাল্টিকোঅর্ডিনেট হচ্ছে বেসিক্যালি এই অংশটা, ওকে? আচ্ছা, আর ওই যে ভিআইএফ দেখেন, ভিআইএফ হচ্ছে যেমন ফর এক্সাম্পল এইটার মধ্যে কি করা হয়েছে, এই যে আপনার হচ্ছে কি বলে টেম্পারেচার কে, যে x1 কে এখানে y ধরা হয়েছে, আর x2 আর x3 কে হচ্ছে কি করা হয়েছে বলেন? ইন্ডিপেন্ডেন্ট করা হয়েছে। তাহলে এই মডেলের যে আর স্কোয়ারটা পাবেন, এই আর স্কোয়ারটাকে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আর স্কোয়ার করলে যে 1.32, এর মান কি 10 এর চেয়ে বড় না ছোট? ছোট। ছোট। তার মানে এই ভেরিয়েবলের জন্য টেম্পারেচার ভেরিয়েবলের জন্য মাল্টিপল কি বলে মাল্টিকোঅর্ডিনেট প্রবলেম নাই। ঠিক সেম ভাবে ইনসুলেশন আপনার x2 কে একবার ডিপেন্ডেন্ট আবার x3 কে একবার ডিপেন্ডেন্ট ধরে ওই আলাদা আলাদা করা যায়, কিন্তু স্ট্যাটাস সফটওয়্যারে একটা কমান্ড দিয়ে সবগুলো একসাথে বের করা যায়, খুব ইজি। আমি পরে দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, মাল্টিকোঅর্ডিনেট প্রবলেম থাকলে এটার এক্সপ্লেনেশনটা কি হয় আর কি? মাল্টিকোঅর্ডিনেট প্রবলেম থাকলে হচ্ছে সেখানে আপনি ওই যে ইন্ডিভিজুয়াল যে কোএফিসিয়েন্ট গুলো ব্যাখ্যা করতে গেলে সেই ব্যাখ্যাটা কারেক্ট হবে না। এই জন্য মাল্টিকোঅর্ডিনেট প্রবলেম আগে সলভ করতে হবে। এটা কিভাবে সলভ করবেন সেগুলো হচ্ছে খায়রুল স্যার বলবে। আমি আপাতত কারণ একই কথা দুইবার বলতে চাচ্ছি না, বুঝতে পেরেছেন? আর আমি একটা ওয়ার্ড ফাইল আমি একটা শেয়ার করেছি, দেখবেন ওয়ার্ড ফাইল, এই যে স্লাইডের সাথে গত উইকে দেখবেন স্লাইডের সাথে ওয়ার্ড ফাইল আমার, সো ফার আই ক্যান রিকল আই হ্যাভ আপলোডেড ইট, ইফ নট আই উইল আপলোড ইট এগেইন। ওই ওয়ার্ড ফাইল হচ্ছে খায়রুল স্যার দেখাবে, সেখানে বিস্তারিত আছে মাল্টিকোঅর্ডিনেট প্রবলেম কি, কিভাবে ডিটেক্ট করা যায়, তার সলিউশন কি, হেটেরোস্ক্যাসিটি প্রবলেম কি, কিভাবে ডিটেক্ট করা যায়, তার সলিউশন কি, ওরকম স্যার এগুলো নিয়ে কথা বলবে। ঠিক আছে, ওকে? ওকে স্যার। আর আর যে রেসিডুয়াল নিয়ে আমাদের যে অ্যাজাম্পশন গুলো ছিল যে সাকসেসিভ যে রেসিডুয়াল সেগুলো ইন্ডিপেন্ডেন্ট হবে, যদি ইন্ডিপেন্ডেন্ট না হয় তার মানে তারা কোরিলেটেড, এবং সেটাকে বলা হয় অটো কোরিলেশন অথবা সিরিয়াল কোরিলেশন। অটো কোরিলেশন অথবা সিরিয়াল কোরিলেশন, এটা নরমালি হচ্ছে টাইম সিরিজ ডাটার ক্ষেত্রে ওভার দ্য টাইম এটা হয়ে থাকে। রেসিডুয়াল প্লট ভার্সেস ফিটেড ভ্যালু করলে যেমন দেখেন একটা প্যাটার্ন বোঝা যায়, তার মানে কি আপনার কি আছে এখানে, আপনার এখানে অটো কোরিলেশন প্রবলেম আছে। যে স্ক্যাটার প্লট করলে যে রেসিডুয়াল এররটাকে যদি আপনি ফিটেড এরর সাথে ফিটেড ভ্যালুর সাথে ওয়াই এর সাথে করেন, যদি কোনো প্যাটার্ন পান তাহলে সেখানে অটো কোরিলেশন প্রবলেম আছে। অটো কোরিলেশন প্রবলেম থাকলে সেটার জন্য সলিউশন করে তারপর রিগ্রেশন মডেল রান করতে হয়। হেটেরোস্ক্যাসিটি প্রবলেম থাকলে সেটা সলিউশন করে রিগ্রেশন মডেল রান করতে হয়। সেগুলো পরে আমি যখন স্ট্যাটা দেখাবো ইনশাআল্লাহ তখন আমি সেগুলো নিয়ে কথা বলবো আবার পরে বিস্তারিত। আগে খায়রুল স্যার বলুক, ওকে? আচ্ছা, এখন আমরা এতক্ষণ আমরা কি বলছিলাম,
এই যে y সমান সমান আলফা প্লাস বেটা 1 x1 বেটা 2 x2 বেটা 3 x3। আচ্ছা এখানে এই x1 x2 x3 এই প্রত্যেকটাই কি ছিল কন্টিনিউয়াস ভেরিয়েবল, মনে আছে? টেম্পারেচার, ইনসুলেট, আর হচ্ছে কি এজ। এরা প্রত্যেকটা ছিল কি কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল বা রেশিও স্কেল ভেরিয়েবল বা কন্টিনিউয়াস ভেরিয়েবল। এখন কথা হচ্ছে এমন যদি কোনো ভেরিয়েবল থাকে যেগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ভেরিয়েবল, যেগুলোকে বলা হয় নমিনাল স্কেলে, আপনার স্টেট 1-এ পড়ে আসছেন না 4 স্কেলস অফ মেজারমেন্ট, নমিনাল, Yes, sir. আপনার তারপর হচ্ছে অর্ডিনাল, তারপর হচ্ছে ইন্টারভেল রেশিও। ওকে, Yes, sir. নমিনাল স্কেল মানে হচ্ছে যেগুলো কোয়ালিটেটিভ, যেগুলাকে সংখ্যায় প্রকাশ করা যায় না, যেমন জেন্ডার একটা ভেরিয়েবল হতে পারে। ধরুন ফর এক্সাম্পল যে আপনার কি বলে ছাত্রদের জিপিএ, ফর এক্সাম্পল আপনাদের বললাম যে আপনাদের ক্লাসের ছাত্রদের সিজিপিএ নিয়ে একটা রিগ্রেশন রান করলাম, যে কে কতক্ষণ পড়াশোনা করে, কে হচ্ছে টিউশনি করে কিনা, বা আপনার জেন্ডার তখন একটা ভেরিয়েবল হতে পারে। যে আপনার সিজিপিএ ধরুন আমি বললাম যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আলফা প্লাস বেটা 1 হচ্ছে আপনার স্টাডি আওয়ার্স, হ্যাঁ আওয়ার্স, তারপরে প্লাস হচ্ছে আপনার ধরেন বেটা 2 টিউশন কত ঘন্টা করেন ফর এক্সাম্পল, তারপর হচ্ছে বেটা 3 হতে পারে জেন্ডার, কারণ জেন্ডার অনুযায়ী রেজাল্ট ভেরি করে। এই যে দেখেন স্টাডি আওয়ার, টিউশন, এইগুলো থেকে সংখ্যায় প্রকাশ করতে পারবেন কন্টিনিউয়াস ভেরিয়েবল। কিন্তু জেন্ডার কি হইতে পারে, মেল অথবা ফিমেল, রাইট? তাহলে মেল অথবা ফিমেল কি সংখ্যায় প্রকাশ করা যাবে? নো স্যার। মেল হইলে এত, ফিমেল হইলে এত, এরকম এইরকম কোনো ভ্যালু দিতে পারবেন নরমালি? No, sir. করা যাবে না, ঠিক আছে? অথবা যে সুইমিং পুল আছে কি নাই, স্পোর্টস টিম কি হোম নাকি হচ্ছে ভিজিটিং টিম, এরকম, ঠিক আছে? ধরেন আপনার কি বলে যে এই আপনার তারপর যদি বলি যে আপনার হোম ডিস্ট্রিক্ট, ফর এক্সাম্পল হোম ডিস্ট্রিক্ট কোথায়, সেটা একটা হতে গেলে একজনের ডিস্ট্রিক্ট এক জায়গায়, সেগুলোকে আপনি নাম্বার দিতে পারবেন না। তো সেরকম ভেরিয়েবল গুলোকে বলা হয় কোয়ালিটেটিভ ভেরিয়েবল। কি বলা হয়? কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ ভেরিয়েবল গুলাকে যদি রিগ্রেশনে ইনক্লুড করার জন্য যেই ভেরিয়েবলটাকে তাদেরকে তখন স্কোরিং করা হয়, যে তাদেরকে তখন সংখ্যায় প্রকাশ করে যেইভাবে ভেরিয়েবলটা ইউজ করা হয়, তখন তাকে বলা হয় ডামি ভেরিয়েবল। তারে কি বলা হয়? ডামি ভেরিয়েবল। ডামি ভেরিয়েবল অথবা ইন্ডিকেটর ভেরিয়েবল অথবা ডিকোটমাস ভেরিয়েবল অথবা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, বিভিন্ন নাম আছে। ডামি ভেরিয়েবল নামই বেশি পরিচিত। তাহলে কোয়ালিটেটিভ ভেরিয়েবলকে রিগ্রেশন মডেলে আনতে গেলে ডামি ভেরিয়েবল হিসাবে আনতে হবে। ডামি ভেরিয়েবল কি? তখন আপনি এই যে মেল আর ফিমেল তাদেরকে আপনি কিছু নাম্বার অ্যাসাইন করবেন। যেমন হয়তো আপনি বলতে পারেন কেউ যদি মেল হয় তার আপনি 0, ফিমেল হইলে 1, অথবা উল্টাও বলতে পারেন মেল হইলে 1, ফিমেল হইলে 0। কথা বুঝে গেছে? Yes, sir. Order. অথবা একটু আগে এই যে আমরা যে এই হিটিং কস্ট যেটা আমরা করলাম, দেখেন হিটিং কস্ট, টেম্পারেচার, ইনসুলেশন, আমরা এইজটা বাদ দিলাম ফর এক্সাম্পল, বা এইজ থাকলেও সমস্যা নেই। এখন নতুন একটা ভেরিয়েবল নিয়ে আসলাম যে সেই বাড়িগুলোতে গ্যারাজ আছে কি নাই, তাহলে গ্যারাজ যদি থাকে, তাহলে গ্যারাজ আছে কি নাই, তাহলে তার ভ্যালু কি হবে? হয় ইয়েস অথবা কি নো। নো। যদি থাকে তাহলে আপনি তারে বলতে পারেন 1, না থাকলে 0, অথবা থাকলে 0, না থাকলে 1, আপনার ইচ্ছা। তবে কোনটাকে 1 দিচ্ছেন কোনটাকে 0 দিচ্ছেন সেটা মনে রাখতে হবে। ধরুন আমরা সহজ করার জন্য থাকলে বলতেছি 1 আর না থাকলে বলতেছি 0, মনে থাকবে? তাহলে এটা হচ্ছে তাহলে কি ভেরিয়েবল? এই আপনাদের গ্যারেজটা কি ভেরিয়েবল বলেন? ডামি ভেরিয়েবল। ডামি ভেরিয়েবল। ফ্যান্টাস্টিক, ডামি ভেরিয়েবল। এখন তাহলে এই ডামি ভেরিয়েবল যদি আমি রিগ্রেশনে নিয়ে আসি তাহলে কি হবে ব্যাখ্যা? তাহলে আমার এখানে এই যে আমার তখন এই যে আপনার যে ভেরিয়েবল গুলো ধরেন আমি এই যে আপনার যে ভেরিয়েবল আমরা বলছিলাম, ধরেন আমি বললাম যে এইজ, তার মধ্যে একটা নতুন ভেরিয়েবল ঢুকাইলাম, এটা হচ্ছে গ্যারাজ ফর এক্সাম্পল। গ্যারাজ কি আছে নাকি নাই, ধরেন কোনটা 1 কোনটা 0, কোনটা 1 কোনটা 0, আমি জাস্ট এমনিতেই বসাচ্ছি, ঠিক আছে? ওকে, জাস্ট হাইপোথেটিক্যাল নাম্বার দিচ্ছি। ওকে, ঠিক আছে, বইয়ের সাথে মিলায় না, আমি এমনিই দিলাম। এখন আপনি রিগ্রেশন রান করেন।
আপনি ডেটায় যান, ডেটা অ্যানালাইসিস, রিগ্রেশন। আমার ওয়াই রেঞ্জ, ওয়াই হচ্ছে হিটিং কস্ট। তারপরে ইনপুট রেঞ্জ বলেন কোনটা হবে? এই তিনটা ভেরিয়েবল ছাড়া, এই তিনটা। জাস্ট রান দিলাম, দেখেন এখানে তাহলে কি হলো, এই যে আমার আউটপুটটা যেটা আসছে এখানে দেখেন এই যে এক্স ভেরিয়েবল 3 যেটা, এটা ছিল আমার টেম্প, এটা এটা ছিল আমার ইনসুলেশন, এটা ছিল আমার গ্যারাজ। দেখুন তো গ্যারাজের কোএফিসিয়েন্ট কত আসছে? 11.73 11.74, তার সাইনটা পজিটিভ এবং টি স্ট্যাটিস্টিক এবং তার পি ভ্যালু দেখেন আপনার সিগনিফিক্যান্ট আসে নাই। আচ্ছা, এটা আমি এমনিতেই ধরলাম, আমি যা মন সেটা ভ্যালু দিছি। এখন তারা যে ভ্যালুটা দিছে তারা দেখেন কি পাইছে এখানে, তারা দেন কি পেয়েছে, তারা পেয়েছে এই যে আপনার দেখেন এই যে আপনার 77, দেখেন দেখা যাচ্ছে, হ্যাঁ যদিও লেখাটা ছোট। এই যে দেখেন আপনার গ্যারাজের এটা হচ্ছে 77.43, তার টি স্ট্যাটিস্টিক 3.40, সিগনিফিকেন্স লেভেল হচ্ছে তার আপনাকে কি বলে প্রবাবিলিটি হচ্ছে তার 0.004, তার মানে সিগনিফিকেন্ট এট 1%, রাইট? ওকে, 77.43। তাহলে তার ইকুয়েশনটা হচ্ছে এইটা, এই যে ইকুয়েশনটা দেখেন যে আমরা নরমালি লিখি। এখন তার ব্যাখ্যাটা কি হবে? তার ব্যাখ্যাটা কি হবে? আর স্কয়ারও বেড়েছে, তার ব্যাখ্যাটা কি হবে? তাহলে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য গ্যারেজ ভেরিয়েবল? ঠিক আছে, এখন আসেন তাহলে ব্যাখ্যাটা বোঝার জন্য আমরা একটু সিকোয়েন্সটা বুঝি। সাপোজ উই হ্যাভ টু হাউসেস এক্স্যাক্টলি সিমিলার নেক্সট টু ইচ আদার ইন বাফেলো। একটা জায়গায় পাশাপাশি দুইটা বাড়ি আছে, একটার মধ্যে গ্যারাজ আছে আর একটার মধ্যে নাই। দুইটা বাড়িরই 3 ইঞ্চি ইনসুলেশন, টেম্পারেচার 20 ডিগ্রি, মানে অন্য সব কিছু সেম। আমি কি বুঝাতে পারছি? তার সব বৈশিষ্ট্য সেম, তার ইনসুলেশন সেম, তার টেম্পারেচার সেম, খালি পার্থক্যটা কোথায় বলেন? গ্যারাজ আছে আর গ্যারাজ নাই। তাহলে যারে আমরা নাই তারে দিছিলাম 1। তাহলে ধরেন ইকুয়েশনটা কি হচ্ছে আমাদের? এই হচ্ছে আমাদের রিগ্রেশনটা আমরা পাইলাম, ওই যে একটু আগে যে পাইলাম, মনে আছে? এই যে এইটা মডেলটা, এই যে মডেলটা যেটা আমরা লিখবো ইয়ে থেকে, বুঝা গেছে? এই মডেলটা লিখলে এখন এই একটা বাড়ি যার গ্যারাজ নাই, যার গ্যারাজ নাই, তাহলে এই X4 হচ্ছে গ্যারাজ, X4টা কি গ্যারাজ। তাহলে গ্যারাজ যদি না নাই তাহলে বলুন তো X4 এর মান কি 0 না? ওই বাড়ির যদি গ্যারেজ না হয় তাহলে X4 এর মান কি হয়? 0 হবে। 0। তাহলে 0-র সাথে 77 গুণ করলে মান কি হবে? 0 0। তাহলে এই অংশের মানটা, আর ওই যে আমার X1, ওই যে আমার টেম্পারেচার ছিল 20 ডিগ্রি আর ইনসুলেশন ছিল 3, এই যে 20 লিখলেন আর 3 লিখলেন, তাহলে এখানে ইকুয়েশনের মান কত আসে? তার প্রেডিক্টেড এস্টিমেটেড বা প্রেডিক্টেড হিটিং কস্ট কত? $280.90। আমি কি বুঝাতে পেরেছি? এবার অন্য বাড়িতে আসেন, যার গ্যারেজ ছিল, যার গ্যারেজ ছিল তার আপনি কত দিছিলেন? 1 অ্যাসাইন করা হচ্ছে। 1 দিছিলেন। তাহলে আপনার এখানে যে 20 আর 3 এগুলো সেম সেম সেম, খালি এখানে 0 জায়গায় কি হবে? 1 1। তাহলে তার মান আসে কত? $358.30। তার মানে কি হচ্ছে বলেন? তার মানে আপনার গ্যারেজ থাকলে হিটিং কস্ট কত ডিফারেন্স বলেন? এই যে দুইটার মধ্যে ডিফারেন্স কত? প্রায় 78। কত? 77.40, 77.40। এখন বলা হচ্ছে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা সিগনিফিকেন্ট কি? 77.40 সেটা কোনটা বলেন তো? ডিফারেন্স এই যে 77.4, এই যে 77.4 যে কোএফিসিয়েন্টটা, কথা বুঝে গেছে? ওকে, এখানে তাহলে 0 and 1 ই কোড ইউজ করতে হবে, জি মানে এখানে কোড হিসেবে 0 and 1 এটা ইউজ করতে হবে, তাই না? জি জি। আর আরো যদি বেশি হয়, ধরেন আমার হচ্ছে 3টা ক্যাটাগরি, তাহলে 0 1 2, 4টা ক্যাটাগরি 0 1 2 4 ওইরকম, বুঝে গেছে? আচ্ছা, সো আমরা আপাতত 2টা ক্যাটাগরিতেই থাকি। তো এখন তাহলে কি হচ্ছে, তাহলে এই 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 যে ডিফারেন্সটা, তার মানে আমরা বলতে পারি কি
এই যে কোএফিসিয়েন্টের যে মানটা, এই যে x4 এর যে বেটা 4 এর মান হচ্ছে এটাই 77। তার মানে কি বেটা 4টা হচ্ছে বেসিক্যালি the difference between the two houses where the all other variables are the same, all other characteristics are the same, just the difference is due to the garage, right? Okay, so সেটা সিগনিফিকেন্ট কিনা সেটা আপনি কিভাবে টেস্ট করবেন? ওই যে সেম ফর্মুলা দিয়ে আমার তার মানটা ওই যে আমার এটা 0 বলছি আমরা, তাই বলতে তাহলে বেটা 4 এর মানটা কি, সেটা কি তাহলে দুইটা বাড়ির কি গ্যারাজ সহ আর গ্যারাজ ছাড়া দুইটা বাড়ির মধ্যে ডিফারেন্স, দুইটা বাড়ির মধ্যে কস্টের ডিফারেন্স। বুঝা গেছে? তাহলে পার্থক্যটা কি? ডিফারেন্স। এবং এটা সিগনিফিকেন্ট কিনা ওই যে নরমালি আপনার ইয়ে দেখে, ওই আপনি যেরকম আছে কি বলে আপনার পি ভ্যালু দেখে, পি ভ্যালু কত বলেন? 0.004। আমার টি স্টার হচ্ছে 2 এর চেয়ে বড়, 004, তাহলে কি বলেন? সেটা হচ্ছে আমার Significance at 1%. সিগনিফিকেন্ট এট কত? 1% লেভেল। 1%. কথা বুঝে গেছে? ওকে, তার মানে এই যে আমার ডিফারেন্সটা যে গ্যারাজের কারণে যে আমার হিটিং কস্ট ডিফারেন্স হচ্ছে বেসিক্যালি এটা। যদি আমার যেই বাড়ির গ্যারাজ আছে আর যে বাড়ির গ্যারাজ নাই, তাহলে গ্যারাজ নাই বাড়ির তুলনায় গ্যারাজ সহ বাড়ির রং আপনার যে হিটিং কস্ট কত টাকা বেশি হবে? 77.40 টাকা। তাহলে এটাই হচ্ছে তার ব্যাখ্যা। তার ব্যাখ্যাটা বুঝে গেছে? জি স্যার। তাহলে আমার এবং তাইলে আমার টি স্ট্যাটিস্টিক 3.40, আমার 2.12 থেকে আমার এটা হচ্ছে বেশি সিগনিফিকেন্ট। তাহলে আমরা তো সেটা আমাদের প্রবাবিলিটি ভ্যালু দ্বারা বুঝতে পেরেছি। এবং রিগ্রেশন কোএফিসিয়েন্ট যেহেতু এটা এই যে 77.40 নট 0 যেহেতু, তার মানে আমার গ্যারাজের এবং সেটা সিগনিফিকেন্ট, সুতরাং সেটাকে অ্যানালাইসিসে আমাদের ইনক্লুডেড করা উচিত। এবং তার ব্যাখ্যাটা তাহলে কিভাবে হবে? ব্যাখ্যাটা আমরা কি বলছিলাম যে এই কোএফিসিয়েন্টের এই বেটা 4 এর ব্যাখ্যা হচ্ছে যে আমার if a house has a garage, then the average, on an average, the heating cost of that house would be $77.43 higher than a house without a garage, having controlling for other key independent variables. কথা বুঝে গেছে? হ্যাঁ, Yes, sir. ওকে, তাহলে ব্যাখ্যাটা পারা যাবে এভাবে লিখতে যে আমার একটা বাড়ি যার গ্যারাজ আছে তার হিটিং কস্ট অন এন এভারেজ $77.43 বেশি হবে আরেকটা বাড়ির চেয়ে যেটার গ্যারাজ নাই, and controlling for other independent variables, যে assuming that all other variables are same, ঠিক আছে, আর unchanged. ওকে, আর স্টেপ ওয়াইজ, এই যে স্টেপ ওয়াইজ রিগ্রেশন বলতে আমরা কি বোঝাচ্ছি? স্টেপ ওয়াইজ হচ্ছে জাস্ট আপনি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 1 by 1 আপনি অ্যাড করবেন। আপনি শুরু করবেন ফার্স্টে এরকম y equal to a plus bx একটা দ্বারা, যেমন আমরা বলছিলাম যে হিটিং কস্ট সমান সমান a প্লাস বেটা, ধরেন আমি বললাম যে টেম্পারেচার দ্বারা আপনি শুরু করলাম। তারপর হচ্ছে কি করবেন, আবার এটা যদি সিগনিফিকেন্ট হয় তাহলে আপনি আরেকটা এড করবেন, তাহলে আবার টেম্পারেচার বেটা 1 টেম্পারেচার প্লাস বেটা 2 ইন, ঠিক আছে, এটা করলেন। Yes sir. এটা যদি সিগনিফিকেন্ট হয় তাহলে আবার আরেকটাতে যাবেন, হিটিং কস্ট a প্লাস বেটা 1 টেম্পারেচার প্লাস বেটা 2 ইনস প্লাস হচ্ছে বেটা 3 এজ। এজ কি আমাদের ইয়ে ছিল, সিগনিফিকেন্ট ছিল? নাই, তাহলে নেক্সট মডেলে কি করবেন, এজ কে বাদ দিয়ে দিবেন, তাহলে a প্লাস বেটা 1 টেম্পারেচার বেটা 2 ইনস বেটা 3 বাদ, তাহলে বেটা 3 এর জায়গায় কি, এবং এই বেটা 3 এজটা বাদ দিয়ে বেটা 3 জায়গায় কি আসবে, গ্যারাজ, কি আসবে, গ্যারাজ। বুঝে গেছে? তাহলে এইভাবে স্টেপ ওয়াইজ হচ্ছে একটার পর একটা যতগুলো সিগনিফিকেন্ট হয় এবং যেগুলো নন জিরো কোএফিসিয়েন্ট হবে, সিগনিফিকেন্ট হবে, সেগুলোকে আমি রাখবো। আর যেগুলা মানে অনলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেগুলো সিগনিফিকেন্ট রিগ্রেশন কোএফিসিয়েন্ট থাকবে তারাই শুধু ইকুয়েশনে আসবে, আর যেগুলো সিগনিফিকেন্ট হবে না সেগুলো কি হয়ে যাবে, আস্তে আস্তে বাদ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আপনার এবং সেখান থেকে আমি তাহলে কি করতে পারবো, ওই যে এখন এই যে আমি স্টেপ ওয়াইজ যাচ্ছি না, একটু আগে আমি বলতেছিলাম যে আর স্কোয়ার, দুইটা মডেলের আর স্কোয়ার কম্পেয়ার করা যাবে না, মনে আছে? দুইটা মডেলের আমার এই যে এরর, আমার যে স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট, সেটা কম্পেয়ার করা যাবে না, কিন্তু যাবে কখন, শুধুমাত্র স্টেপ ওয়াইজ রিগ্রেশনে। যে আপনি ধরেন এই যে ফার্স্টের যে একটা মডেল ছিল টেম্পারেচার, এই টেম্পারেচারের আর স্কোয়ার ধরেন ছিল ফর এক্সাম্পল 0.5, ঠিক আছে, স্ট্যান্ডার্ড এরর ছিল ফর এক্সাম্পল রিগ্রেশন, স্ট্যান্ডার্ড এরর অফ রিগ্রেশন ধরেন ফর এক্সাম্পল হচ্ছে আমার কি বলে ধরেন আপনার 10 ফর এক্সাম্পল। এখন আমি যখন ইনসকে যখন অ্যাড করলাম সেকেন্ড ভেরিয়েবল হিসাবে, তখন এই সেকেন্ড মডেলে আর স্কয়ার আসলো 0.6
স্ট্যান্ডার্ড এরর অফ রিগ্রেশন আসলো হচ্ছে 8। তাহলে বলেন তো এই আর স্কোয়ার আর এই আর স্কোয়ারের মধ্যে কম্পেয়ার করা যাবে, কারণ এখন একই অঙ্কে আপনি নতুন নতুন ভেরিয়েবল অ্যাড করছেন। তাহলে আমি ইনস ভেরিয়েবলটা অ্যাড করার কারণে আমার কি আর স্কোয়ার বাড়ছে না কমছে? আর স্কোয়ার বাড়লে কি ভালো না খারাপ? ভালো। ভালো, আপনি বেশি এক্সপ্লেইন করতে পারছেন। তাহলে আপনি বলবেন যে মডেল 1 এর চেয়ে মডেল 2 কি বেটার, রাইট? ওকে। আর ওই যে গুডনেস অফ ফিট মনে আছে, দুইটা মডেলের মধ্যে কম্পেয়ার করা, আর আছে স্ট্যান্ডার্ড এরর অফ রিগ্রেশন, ফার্স্টেরটা ছিল 10 আর সেকেন্ডটা হচ্ছে 8। তাহলে এরর কি বাড়লে ভালো না কমলে ভালো? কমলে ভালো। তাহলে আপনি বলবেন যে মডেল 2 ইজ বেটার দেন মডেল 1। বুঝে গেছে? এইভাবে আপনি পরের গুলোর সাথেও কম্পেয়ার করতে পারবেন। বুঝে গেছে? এই যে দেখেন স্টেপ বাই স্টেপ, এই যে ফার্স্টে ছিল একটা মডেল, এরপর হচ্ছে 2টা, তারপর হচ্ছে 3টা। ওকে, এভাবে অ্যাড করা হচ্ছে। ঠিক আছে? ওকে। এবার আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে আমাদের ইন্টারেকশন ভেরিয়েবল, রিগ্রেশন মডেলস উইথ ইন্টারেকশন। আচ্ছা ভালো কথা, আমরা এই যে আপনার ডামি দেখলাম কোথায় বলেন? ডামি ভেরিয়েবল আমরা কোথায় দেখেছি? কোয়ালিটেটিভ ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট, কোথায় দেখছি? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্টে। আচ্ছা যদি এমন যদি হয় যে আমার ওয়াই যদি ডামি হয় তাহলে কি হবে? হ্যাঁ, ওয়াই কি ডামি হতে পারে? হ্যাঁ, চিন্তা করুন তো একটু। ধরেন যে বললাম যে কেউ স্মোকিং করে কি করে না, ফর এক্সাম্পল একজন স্মোকিং হতে তো করে পারে। নাকি করে না, ইয়েস অর নো, এটা কিসের উপর নির্ভর করে? তার ইনকাম লেভেল, তার এজ, তার আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, হতে পারে না? জি স্যার, হতে পারে। তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি ডামি হয় তখন আর সেটা লিনিয়ার রিগ্রেশন থাকে না, তখন সেই রিগ্রেশনের নাম হয়ে যায় কি? নন লিনিয়ার রিগ্রেশন। কথা বুঝে গেছে? তখন আর সেখানে ওএলএস অর্ডিনারি লিস্ট স্কয়ার কাজ করবে না, তখন সেখানে নন লিনিয়ার মডেল আসবে। সেই মডেলগুলোর নামগুলো জানে রাখেন। নাম হচ্ছে যে প্রবিট মডেল, অথবা লজিক মডেল, অথবা টবিট মডেল। এগুলো পরবর্তীতে কখনো যদি আবার সুযোগ হয়, আপনারা হয়তো এমবিএ তে গেলে হয়তো বা শিখতে পারবেন, বা হচ্ছে পরবর্তী যারা রিসার্চ রিলেটেড কাজ করতে যান তারা বা ইউটিউবে সার্চ দিলে আপনি জানতে পারবেন, বাট আপনার এই কোর্সের জন্য জানার দরকার নাই। ওকে, ঠিক আছে? প্রবিট, লজিক, টবিট মডেল সেটা হচ্ছে যদি আমার ডিপেন্ডেন্ট যদি নন লিনিয়ার হয় তাহলে, মানে ইয়ে হয় ডামি হয়, তখন নন লিনিয়ার। ইন্ডিপেন্ডেন্ট ডামি হলে আমার সমস্যা নাই। এবার আসেন ইন্টারেকশন ভেরিয়েবল। ইন্টারেকশন কি? আমি বলতেছিলাম এতক্ষণ দেখেন, আমি বলতেছিলাম যে আমার হিটিং কস্ট সমান সমান এ প্লাস বেটা 1 টেম্পারেচার প্লাস বেটা 2 ইনস, ঠিক আছে? ওকে, এরকম বলছিলাম, প্লাস বেটা 3 গ্যারাজ। হ্যাঁ, এখন ধরেন আমি যদি বলি, অথবা এইজ, ফর এক্সাম্পল এইজ, এখন যদি বলি, এখন তাহলে এটা কিছু, এটা হচ্ছে শুধুমাত্র টেম্পারেচারের ব্যাখ্যা করছে, এটা শুধুমাত্র ইনসের ব্যাখ্যা করছে, এটা শুধুমাত্র হচ্ছে এইজের ব্যাখ্যা করছে। আচ্ছা এমন যদি হয় যে আপনার ইনস আর হচ্ছে এইজ দুইটা মিলে যদি হয়, যে এমন একটা ইনস যেটা হচ্ছে আপনার কি বলে এইজ বেশি বা কম, আমি কি বুঝাতে পারছি? ধরেন ফর এক্সাম্পল বলতে চাচ্ছি, ধরেন হচ্ছে ওয়েট লস নিয়ে, যে কে কতটুকু ওয়েট লস করে, তার জন্য ওয়েট লসটা ডিপেন্ড করে হচ্ছে ধরেন ডায়েটের উপরে, এক্সারসাইজের উপরে। এখন এমন যদি হতে পারে না, ধরেন আমি বললাম ওয়েট লস আলফা প্লাস বেটা 1 ডায়েট প্লাস বেটা 2 এক্সারসাইজ। আচ্ছা এমন হতে পারে না যে ডায়েট এবং যে এমন একটা লোক যে ডায়েটও করে আবার এক্সারসাইজও করে, ডায়েট এন্ড এক্সারসাইজ দুইটাই করে, এমন হতে পারে না? এখানে হচ্ছে শুধু যদি ডায়েট করে কেউ তাহলে তার ওয়েট কতটুকু লস হবে, শুধু যদি এক্সারসাইজ করে কেউ তার ওয়েট কত লস। আচ্ছা এমন হতে পারে না যে ডায়েটও করে আবার এক্সারসাইজও করে, হতে পারে না? সেক্ষেত্রে তার ওয়েট স্যার লসটা কি হবে? এই যে তখন এই যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোকে একসাথে ইন্টারেক্ট করা, একসাথে নিয়ে আসা, এটার নাম হচ্ছে ইন্টারেকশন ভেরিয়েবল। কি বলা হয়? ইন্টারেকশন ভেরিয়েবল। ইন্টারেকশন ভেরিয়েবল, যে আমরা দুই বা ততোধিক ভেরিয়েবলের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ইম্প্যাক্ট যদি আমরা ডিপেন্ডেন্টের উপরে দেখতে চাই, তাহলে তাদেরকে যে ভেরিয়েবল আমরা ফর্ম করি হচ্ছে ইন্টারেকশন ভেরিয়েবল, এবং এই ইন্টারেকশনটা হচ্ছে তাদেরকে গুণ করে কি করে?
মাল্টিপ্লাইং কি করে, একটা ইন্ডিপেন্ডেন্টকে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট দ্বারা গুণ করে একটা নতুন একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ক্রিয়েট করা হয়, যেটাকে আমরা বলি ইন্টারেকশন ভেরিয়েবল। মনে থাকবে? জি স্যার। ওকে, যেমন ধরেন এই যে আমার x1 আর x2 সেটাকে মিলে আমরা বলতেছি থার্ড ভেরিয়েবল আমরা ক্রিয়েট করলাম x1 x2। মনে রাখবেন এই ইন্টারেকশন ভেরিয়েবল যখন থাকবে, যেই দুইটা দিয়ে ইন্টারেকশন করেছেন ওই দুইটাকেও আলাদা আলাদা আপনার রাখতে হবে, আদারওয়াইজ মডেল পারফেক্ট হবে না, মডেল একুরেট হবে না। মনে থাকবে? আপনি শুধু Sir, x1 better x2 value- নিলেন, x1 কে আলাদা নিলেন না, x2 কে আলাদা নিলেন না, তাহলে হবে না। মনে থাকবে? ওকে, ইয়েস স্যার। better তারা solution নিজেরা কি? ইন্ডিপেন্ডেন্টলি থাকবে, প্লাস তাদের ইন্টারেকশনটা থাকবে। ওকে, এরকম। যেমন ধরেন যে টেম্পারেচার আর আমার ইনসুলেশন দুইটাকে মিলে যদি আমরা যে বাইরে টেম্পারেচারও বেশি আবার এটিকের ইনসুলেশনও বেশি, এই যে ইজ দেয়ার এন ইন্টারেকশন বিটুইন দ্য আউটসাইড টেম্পারেচার এন্ড অ্যামাউন্ট অফ ইনসুলেশন, যে আমার দুইটাই যদি একসাথে যদি ইনক্রিজ করে তাহলে আমার হিটিং কস্ট বাড়বে না কমবে। কথা বুঝে গেছে? এরকম। better value type যেমন ধরেন আমাদের এই যে আপনার অঙ্কটা যেটা আমরা করছিলাম যে হিটিং কস্ট, টেম্পারেচার, ইনসুলেশন, দেখেন তাহলে দুইটাকে যদি মাল্টিপ্লাই করি আমাদের তাহলে নতুন ভেরিয়েবল টেম্পারেচার, ইনসুলেশন, ইন্টারেকশন ভেরিয়েবল, তাহলে কি দুইটার মধ্যে কি হবে মাল্টিপ্লাই, তাহলে 35 আর 3 তাহলে কত হবে 105, 29 গুণ 4 কত হবে 116, এভাবে সবগুলা মাল্টিপ্লাই করে আমি নতুন ভেরিয়েবল পাইলাম। এখন আপনি রিগ্রেশন রান করে এই যে দেখেন টেম্পারেচার, ইনসুলেশন আর হচ্ছে টেম্পারেচার, ইনসুলেশন একসাথে ইন্টারেকশন ভেরিয়েবল। ইন্টারেকশন ভেরিয়েবল খেয়াল করেন এটা নেগেটিভ, কিন্তু ইন্টারেকশন ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট কি আসছে? পজিটিভ, পজিটিভ আসছে। তার মানে কি মাইনাস আমরা মাইনাস বলতে প্লাস। পারি ওইটা সবসময় হ্যাঁ ঠিক আছে, তারপরেও এটা অনেক সময় ইয়ে হতে পারে। এখন ধরেন কি হচ্ছে আমাদের, যে আমরা বলতে পারি যে যদি টেম্পারেচার এবং ইনসুলেশন একসাথে যদি বাড়ে, কোনো বাড়ি টেম্পারেচার এবং ইনসুলেশন একসাথে যদি বাড়ে তাহলে ওই বাড়ির হিটিং কস্ট কত বাড়বে? $0.385 বাড়বে। এটা সিগনিফিকেন্ট না সম্ভবত, কারণ 1.32, যাই হোক সিগনিফিকেন্ট হতেও পারে নাও হতে পারে। এই যে তার কোএফিসিয়েন্টটা এটা সিগনিফিকেন্ট কি না, তাহলে যে থার্ড এটা হচ্ছে আপনি হাইপোথিসিস ধরলেন, তার কোএফিসিয়েন্ট 16 ডিগ্রিজ অফ ফ্রিডম, এখানে মাইনাস এটা তার টি স্ট্যাটিস্টিক এইটা 2 এর আশেপাশে পড়ে না, সুতরাং সেটা হচ্ছে আমাদের সিগনিফিকেন্ট না। স্যার একটা কোশ্চেন ছিল জি বলে। স্যার, ওই মাল্টিপ্লাই করার পর বেটা 3 যে ভ্যালুটা ওটা কিভাবে ক্যালকুলেট করব? ওই যে রিগ্রেশন করে, ওই আপনি আবার রিগ্রেশন রান করবেন, ওইটা তো হচ্ছে আপনি করবেন, সেটা তো সফটওয়্যার করবে। বুঝতে পেরেছেন? জি স্যার। এই যে রিগ্রেশন, এই যে এই আপনার হচ্ছে এইটা খালি আপনি করবেন, যে যে আপনার হচ্ছে দুইটা গুণ করে আপনি ভেরিয়েবলটা বের করবেন, জি এরপর স্যার, বুঝতে পারছি। রিগ্রেশন তো আপনি ওই আগে যেরকম করতেন এরকমই করবে। আচ্ছা, আরো কিছু সিচুয়েশন আছে সেগুলো দেখে নিন। 3 ওয়ে হতে পারে, তিনটা ভেরিয়েবল হতে পারে, টেম্পারেচার, ইনসুলেশন, এই তিনটা একসাথে হতে পারে। ঠিক আছে, আবার একটা যদি ডামি হয়, ডামির সাথে আপনি ইন্টারেকশন করতে পারেন, যে টেম্পারেচার আর গ্যারাজ, যে বাড়ির গ্যারাজ আছে আবার টেম্পারেচারও বেশি, সেই বাড়ি আরেকটা বাড়ি যেটা গ্যারাজ নাই আবার টেম্পারেচার আছে তার চেয়ে কত হিটিং কর, সেটাও হতে পারে। ডামির সাথে ইন্টারেকশন হতে পারে। ঠিক আছে, আচ্ছা এখানে assumptions underlying OLS regression, multiple regression, যে ordinary least square, সেখানে ওই আমরা অলরেডি যেগুলা পরে আসছি সেগুলা আবার এখানে সুন্দর করে দেওয়া আছে 6 মেইন assumptions। সেটা হচ্ছে যে আমাদের একটা হচ্ছে ওই যে জিরো মিন অফ এরর, যে এরর গুলো নরমালি ডিস্ট্রিবিউটেড থাকবে, যেগুলো হচ্ছে মিন জিরো হবে। ঠিক আছে, মিন জিরো হবে। যদি জিরো মিন না হয় এই অ্যাজাম্পশন ব্রেক করলে তাহলে সেটা হচ্ছে ইন্টারসেপ্টটা বায়াসড হবে। এই কোশ্চেনটা হচ্ছে যে অ্যাজাম্পশন গুলা কি, এবং এই অ্যাজাম্পশন গুলো যদি হোল্ড না করে যদি ব্রেক করে তাহলে কি প্রবলেম হয়। এরর গুলা মিন জিরো হতে হবে, যদি না হয় সেক্ষেত্রে ইন্টারসেপ্ট বায়াসড হবে। সেকেন্ড হচ্ছে যে এররের ভেরিয়েন্সটা কনস্ট্যান্ট হবে এবং ফিনিট হবে। যদি কনস্ট্যান্ট না হয়, এররের ভেরিয়েন্স যদি ভেরিয়েবল হয়, কনস্ট্যান্ট না হয়, কনস্ট্যান্ট হইলে সেটাকে বলে হোমোস্ক্যারাস্টিসিটি, আর কনস্ট্যান্ট না হইলে সেটাকে বলা হচ্ছে হেটেরোস্ক্যারাস্টিসিটি, যেটা একটা প্রবলেম। ঠিক আছে, তারপরে আমার এরর গুলো তাদের হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, এরর গুলো যে ইউআই
ইউজে, এরর আই, এরর জে, তাদের মধ্যে কোভেরিয়েন্স 0 হবে, তাদের মধ্যে কোরিলেশন 0 হবে, কোরিলেটেড থাকবে না। যদি কোরিলেটেড না থাকে তাহলে হচ্ছে সিরিয়াল ইন্ডিপেন্ডেন্স, আর কোরিলেশন যদি থাকে এটা ব্রেক করে তাহলে হচ্ছে সিরিয়ালি কোরিলেটেড অথবা হচ্ছে অটো কোরিলেশন প্রবলেম। আবার এররের সাথে এক্স এর কোনো সম্পর্ক থাকবে না, এররের সাথে এক্স এর কোনো সম্পর্ক থাকবে না। যদি সম্পর্ক না থাকে, সম্পর্ক থাকে সেক্ষেত্রে হচ্ছে অটো রিগ্রেশন প্রবলেম, বাট এইটা হচ্ছে শুধুমাত্র টাইম সিরিজের ক্ষেত্রে হয়, এটা আমাদের ক্রস সেকশনে নিয়ে আমাদের এটা প্রবলেম হওয়ার আমাদের কোনো কারণ নাই। বা অটো কোরিলেশন ও টাইম সিরিজের ক্ষেত্রে হয় ওভার দ্য টাইম। আমরা যেহেতু টাইম সিরিজ এখানে করছি না আপাতত, আমরা ওই যে নেক্সট অধ্যায়ে যাবো হচ্ছে ইনশাআল্লাহ টাইম সিরিজ, সেখানে আমরা সেটা নিয়ে কথা বলতে পারি। আপাতত এটা নিয়ে আমাদের দরকার নেই, কিন্তু আপনারা জেনে রাখলেন, পরীক্ষা আসলে লিখলেন। আমার এরর গুলো হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড হবে, যেখানে মিন 0 হবে, আর আমার কি হবে, ভেরিয়েন্সটা হবে হচ্ছে কনস্ট্যান্ট, ভেরিয়েন্স হবে সিগমা স্কয়ার কনস্ট্যান্ট। যদি এরর যদি আমার যদি নরমাল ডিস্ট্রিবিউটেড না হয় তো সেটা হচ্ছে আউটলায়ার প্রবলেম, যে আমার ডাটা সেটে আউটলায়ার প্রবলেম আছে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো একটা আরেকটার সাথে কোরিলেটেড হবে না, মাল্টিকোনারিটি প্রবলেম থাকবে না। মাল্টিকোনারিটি যদি এক্সাম্পশন যদি ব্রেক করে মাল্টিকোনারিটি প্রবলেম আছে। ওই যে এইখানে একসাথে যে আমার এই যে অ্যাজাম্পশন, যে 6টা অ্যাজাম্পশন বলছি সেগুলো যদি ব্রেক হয় তাহলে আমরা যে প্রবলেমগুলোর কথা আমরা বলে আসছি সেগুলি আবার এখানে একটা স্লাইডে দেখা আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে OLS ইজ ব্লু, এই কথাটা বলতে আমরা কি বুঝি? অর্ডিনারি লিস্ট স্কয়ার ইজ ব্লু। ব্লু বলতে আমরা বুঝাচ্ছি ব্লু, এই যে বি ফর বেস্ট, বেস্ট বলতে হচ্ছে বেস্ট মানে হচ্ছে স্মলেস্ট ভেরিয়েন্স, আমার এরর আমার হচ্ছে ভেরিয়েন্স কম হবে। এল ফর লিনিয়ার ইন প্যারামিটার গুলো লিনিয়ার হবে। ইউ ফর আনবায়াসড এস্টিমেটর, এই যে আমার যেমন এই যে আমার এই যে স্যাম্পলের যে আমি বেটা হেডটা পাবো সেটা হচ্ছে পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে, তার মানে আনবায়াসড। ই হচ্ছে আমাদের এস্টিমেটর হচ্ছে যে আমার বেটা 0 আর বেটা 1 হেড, এইগুলো হচ্ছে আমার যে পপুলেশনের বেটা 1 পপুলেশনের বেটা 0 তার এস্টিমেট। তাহলে আমরা ব্লু বলতে বোঝাচ্ছি বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর। এটা যে করেছেন সেটা হচ্ছে গস মার্কভ থিওরেম দ্বারা প্রমাণিত। এটা যদি পরীক্ষায় আসে তাহলে এই যে কথাগুলো একটু আর একটু ডিটেলসে ব্যাখ্যা করে নেট থেকে আপনি দেখে নিতে পারেন। তাই, ওকে। আচ্ছা, এখানে হেটেরোস্ক্যারাসিটি নিয়ে একটু ডিটেলসে বলা আছে যে আমার এরর গুলো যদি ভেরিয়েন্স যদি আমার সেম হয়, কনস্ট্যান্ট ভেরিয়েন্স, তাহলে হোমোস্ক্যারাস্টিসিটি। আর যদি আমার দেখেন ভেরিয়েন্সটা সেম না, এখানে কম ছিল এখানে গিয়ে বেড়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে হেটেরোস্ক্যারাসিটি প্রবলেম। বা বেশি ছিল কমে যাচ্ছে, এটাও হেটেরোস্ক্যারাসিটি প্রবলেম। ঠিক আছে, এখন তার কনসিকুয়েন্স কি, হেটেরোস্ক্যারাস্টিসিটির কনসিকুয়েন্স কি? এই যে আমার যে বলা হচ্ছে যে আমার ইয়েগুলা, এই যে ওএলএস এর যে আমার কোএফিসিয়েন্ট গুলো, সেগুলো হচ্ছে আমার এফিশিয়েন্ট না, এবং সেখানে হচ্ছে আমার কি বলে যে আন্ডার এস্টিমেট করবে ভেরিয়েন্স কে, সুতরাং স্ট্যান্ডার্ড এররও চেঞ্জ হয়ে যাবে। টি স্ট্যাটিস্টিক বা এই যে এফ স্ট্যাটিস্টিক সেগুলো ইনফ্লেটেড হয়ে যাবে, এবং আমরা যে সিগনিফিকেন্ট কি সিগনিফিকেন্ট না যে হাইপোথিসিস টেস্টিং করব সেটা আনরিলায়েবল হয়ে যাবে। দেখা গেছে আমরা যেটাকে নালকে রিজেক্ট করার কথা না রিজেক্ট করতেছি, বা রিজেক্ট করার কথা রিজেক্ট করতেছি না, ওই সমস্যাগুলো হবে। হেটেরোস্ক্যারাসিটি টেস্ট করার জন্য আপনি গ্রাফিক্যাল মেথড ইউজ করতে পারেন, যে প্লট রেসিডুয়ালস ভার্সাস ফিটেড ভ্যালু, যদি কোনো প্যাটার্ন থাকে সমস্যা থাকে তাহলে আপনার ইয়ে। আর ফর্মাল টেস্ট হচ্ছে ব্রুশ-পেগান টেস্ট, হোয়াইট টেস্ট। ব্রুশ-পেগান টেস্টটা যখন আমি স্ট্যাটাই টেস্ট করাবো, স্ট্যাটা সফটওয়্যার দেখাবো, তখন আমি আপনার দেখাই দিব কিভাবে করতে হয় এগুলা। হেটেরোস্ক্যারাসিটি রিমেডি কি সমাধান হচ্ছে, এটা সমাধান হচ্ছে আপনি যখন রিগ্রেশন মডেল যখন রান করবেন তখন হচ্ছে রোবাস্ট স্ট্যান্ডার্ড এরর কমান্ডটা আপনি দিবেন, স্ট্যাটাই এটা সলিউশন করা যায়। রোবাস্ট স্ট্যান্ডার্ড এরর কমান্ড দিলে তখন এই মডেলটা অটোমেটিক হেটেরোস্ক্যারাসিটি প্রবলেমটাকে সলভ করে ফেলে। ঠিক আছে, আর ডিটেল ডিসকাশন এই যে আমার মাল্টিকোনারিটি এবং অটো কোরিলেশন এই আপনার সেগুলো বা হেটেরোস্ক্যারাসিটি সেগুলো ডিটেল ওই যে এমএস ওয়ার্ড ফাইলটা যেটা খায়রুল স্যার দেখাবে, ওইটা হচ্ছে আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি, বা না দিলে আবার দিব আমি, ওইটা একটু দেখবেন। সেখানে স্যার এগুলো বিস্তারিত কথা বলবে। স্যার হচ্ছে এসপিএসএস সফটওয়্যারে দেখাবে, এসপিএসএস সফটওয়্যারটা আমি সম্ভবত আপলোড করেছি ওতে। হ্যাঁ করেছি না গুগল ক্লাসরুমে? হ্যাঁ ডাউনলোড করেছেন সবাই? জি স্যার। Yes, sir. আপনি এসপিএসএস এবং স্ট্যাটা দুইটাই ইয়ে করে রাখবেন,
ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে? দুইটাই ডাউনলোড করে রাখবেন। SPSS টা স্যার দেখাবে, আমি দেখি নেক্সট উইকে স্যার টাইমটা নেওয়া যায় কিনা। আপনারা সিআর একটু আমাকে আজকে রাতের মধ্যেই সেকশনের সাথে কথা বলেন, ABC 3 সেকশনের সিআররা মিলে কথা বলে আমাকে নেক্সট উইকে টাইমিং দেন, কয়েকটা স্লট দেন, স্যার আমার অমুক দিন আমরা এতটা থেকে এতটার মধ্যে আমরা ফ্রি আছি ওরকম। তাহলে আমি স্যারকে বলে আমরা সেশন একটা আয়োজন করব, স্যার সেখানে রিগ্রেশন নিয়ে কথা বলবেন, SPSS এ দেখাবেন, স্যার দেখানোর পরে আমি একদিন স্ট্যাটা ইনশাল্লাহ দেখাই দিব, ঠিক আছে? ওকে, তাহলে কি বুঝা গেছে মোটামুটি রিগ্রেশনের কনসেপ্ট গুলো? জি স্যার। এই যে SPSS সফটওয়্যার দিয়ে দিয়েছি, আপনি এই যে SPSS এ ক্লিক করলে ভিউ ম্যাটেরিয়ালে যাবেন, এই আপনার গুগল ড্রাইভ ফোল্ডারে যাবেন, গিয়ে এই যে এইগুলো সবগুলো একসাথে ডাউনলোড করার জন্য এই যে আপনার কি বলে এই যে SPSS স্ট্যাটিস্টিক্স 19 এই যে লেখাটা, এই লেখাটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে ডাউনলোড অপশনটা আসবে, জিপ ফোল্ডার ডাউনলোড হবে, তারপর আপনার সেটাকে আনজিপ করে নেবেন। ঠিক সেম ভাবে এই যে আপনার ইয়েটা কি বলে এই যে এই স্ট্যাটাস সফটওয়্যারটা সেটাও আপনার ডাউনলোড করে নেবেন। আর স্লাইডের মধ্যে এই যে ম্যাটেরিয়ালস অন চ্যাপ্টার 14 রিগ্রেশন খেয়াল করেন, এই যে কি ম্যাটেরিয়াল, এই যে দেখেন আমি দিয়েছি, এই যে আপনার কি বলেছে এই আপনার স্লাইড গুলো দিয়েছি, প্লাস এই যে ওয়ার্ড ফাইলটাও আছে, আমরা লাস্ট ক্লাসে যে এক্সেল ফাইলটা করেছিলাম সেটাও এখানে আছে, ঠিক আছে? ওকে ওকে স্যার। এক্সেল ফাইলটাও আমি আজকে যেটা কাজ করেছি আরো, সেটাও আমি তাহলে আপলোড করে দিব না। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। কার কোনো কোয়েশ্চেন আছে? ভালো করে পড়বেন। নেক্সট এই আপনার যে খায়রুল স্যারের ক্লাসে যাওয়ার আগে ভালো করে এই স্লাইড গুলো পড়ে যাবেন, যাতে করে স্যার কোনো কোয়েশ্চেন করলে যেন অ্যান্সার করতে পারেন, ঠিক আছে? ওকে ওকে গাইস, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।